পাচ্ছি। Can you see my screen? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো আমার মনে হয় আমরা টাইম কিল না করে আজকে সেশনটা শুরু করছি। তো আজকে আমাদের অনলাইন প্র্যাকটিক্যাল কোম্পানি ট্যাক্স প্ল্যানিং এন্ড কমপ্লায়েন্স এর ফোর্থ সেশন। সো আমাদের যে ট্রেনিং টাইটেল প্র্যাকটিক্যাল কোম্পানি ট্যাক্স প্ল্যানিং এন্ড কমপ্লায়েন্স, তো আমাদের ট্রেনিং টাইটেল এর একদম রিলেটেড টপিকটা বেসিক্যালি আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কোম্পানি ট্যাক্স রিটার্ন ফাইল। এবং আমাদের আজকের আলোচনার সময় আপনারা দেখবেন যে আমরা যে ট্যাক্স কম্পিটিশন করছি, ট্যাক্স কম্পিটিশনের সময় অনেকগুলি নন কমপ্লায়েন্সের কারণে এডিশনাল ট্যাক্স লাইবিলিটি অ্যাড হয়ে যায়, এবং একই সাথে কিন্তু আহ, কিছু কিছু এক্সপেন্স একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড যখন এক্সিড করে তখন সেটা আপনার ইনঅ্যাডমিসেবল ইনকাম হয়ে ওই ইনকামের উপর রেগুলার রেটে ট্যাক্স দিতে হয়। তো আমরা এই যে কোন কোন ক্ষেত্রে এক্সপেন্স গুলি ইনঅ্যাডমিসেবল হয়ে যাচ্ছে বা স্পেসিফিকলি ট্যাক্সের কোন ধরনের নন কমপ্লায়েন্সের কারণে ট্যাক্স বার্ডেনটা বেড়ে যায়, সেটা যদি আগে থেকে অ্যাওয়্যার হতে পারি, তাহলে আমাদের ট্যাক্স অ্যাসেসমেন্টের সময় কিন্তু ট্যাক্স লায়াবিলিটিটা অনেকাংশে কমে যাবে। তো আমরা আজকের সেশন শুরু করব। আজকের সেশন শুরু করার আগে আমি ছোট করে জানতে চাচ্ছি যে প্রিভিয়াস বা লাস্ট সেশন নিয়ে কারো কোনো কোয়েরি কিংবা কোশ্চেন আছে কিনা, থাকলে আপনারা করতে পারেন। আদারওয়াইজ আমি আমাদের আজকের সেশনটা শুরু করব। লাস্ট সেশন নিয়ে কারো কোনো কোয়েরি, অবজারভেশন, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আপনারা। আছে? ওকে, যদি না থাকে তাহলে আমরা আমাদের আজকে সেশনটা শুরু করছি। আজকে আমরা বেসিক্যালি প্র্যাকটিক্যাল কোম্পানি ট্যাক্স রিটার্ন ফাইলিং নিয়ে আলোচনা করব, যেখানে আমরা একটা কোম্পানির অডিট রিপোর্ট কিংবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলি প্রথমে অ্যানালাইসিস করব, দেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এবং সাপোর্টিং ডকুমেন্টস থেকে কিভাবে কোম্পানি ট্যাক্স কম্পিটিশন করতে হয় সেটা আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে ওই কোম্পানি ট্যাক্স কম্পিটিশন সাথে থেকে কিভাবে আমরা রিটার্নটা প্রিপেয়ার করব সেটা আমরা দেখব। তো আমাদের এই কোম্পানি ট্যাক্স রিটার্ন ফাইলিং রিলেটেড আমরা খুব কুইকলি একটু রিক্যাপ করব সেকশন 55 এর। দেন আমরা প্র্যাকটিক্যাল কেসটা দেখব, এরপরে আমরা আমাদের আজকে সেশনটা শেষ করব। তো শুরু করছি আমরা। আজ যে রিটার্ন ফাইলিং এর জন্য আমাদের আসলে কি কি ডকুমেন্ট লাগবে। দেখেন, একটা কোম্পানি ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে আমাদের কিন্তু একটা পূর্ব প্রস্তুতি লাগবে। প্রস্তুতিটা কি? আমরা যখন বলছি কোম্পানি ট্যাক্স রিটার্ন ফাইলিং, তাহলে আমাদের আয়কর আইনে কোম্পানি রিটার্ন ফাইলিং এর কি কি কমপ্লায়েন্স আছে সেটা দেখতে হবে। আমাদের আয়কর আইনের সেকশন 73 তে যেটা বলা হচ্ছে, কোম্পানিকে কিন্তু রিটার্নের সাথে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রত্যায়িত একটা অডিট রিপোর্ট দাখিল করতে হবে। তার মানে কোম্পানি ট্যাক্স রিটার্ন ফাইলিং এর আগে আপনাকে অবশ্যই ওই কোম্পানির ওই অর্থ বছরে অডিট রিপোর্টটা কিন্তু কমপ্লিট করতে হবে। আমরা এখন যে অর্থ বছরের জন্য রিটার্নটা প্রিপেয়ার করবো সেটা হচ্ছে ইনকাম ইয়ার 24-25। সো আমরা কোনো কোম্পানি 24-25 ইনকাম ইয়ারের রিটার্নটা যদি ফাইল করতে চাই, তাহলে 24-25 এর আগে অডিট রিপোর্টটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। দেন এই অডিট রিপোর্টের উপর বেসিস করে আমরা ট্যাক্স কম্পিটিশন করবো। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ঝামেলার কারণে অডিট রিপোর্টটা কমপ্লিট হতে লেট হয়। সো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা ড্রাফট অ্যাকাউন্টস এর উপর বেসিস করে ট্যাক্স কম্পিটিশনটা করি। এটা আসলে আহ, ঠিক না, কারণ ড্রাফট অ্যাকাউন্টস অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আমরা যেহেতু ট্যাক্স রিটার্নটা ট্যাক্স অফিসে ফাইল করব, আমাদের উচিত হচ্ছে যেটা সাইন্ড অডিট রিপোর্টের উপর বেসিস করে ট্যাক্স রিটার্নটা ফাইল করা। তো আপনি তখনই ড্রাফট অ্যাকাউন্টস এর উপর কাজ করবেন যদি আপনি শতভাগ নিশ্চিত হন যে এই ড্রাফট অ্যাকাউন্টসটা চেঞ্জ হচ্ছে না। আর আপনি যদি নিশ্চিত না হন তাহলে কখনোই আপনি ড্রাফট অ্যাকাউন্টস এর উপর কাজ করবেন না। তো আমরা যেটা বলছিলাম যে একটা কোম্পানি ট্যাক্স রিটার্ন ফাইলিং এর শেষ দিন কিন্তু আপনার ওই কোম্পানির অর্থ বছর শেষ হয়ে যাওয়ার পরবর্তী নবম মাসের 15 তারিখ অথবা 15ই সেপ্টেম্বর, এই দুই ডেটের মধ্যে যেটা পরে আসবে সেটা। তো কোনো কোম্পানির অর্থ বছর যদি হয় জুলাই টু জুন, তাহলে ওর ট্যাক্স ডে হবে 15ই মার্চ।
তাহলে আমরা এই যে কোম্পানিগুলি ট্যাক্স রিটার্নটা ফাইল করবো, ট্যাক্স রিটার্ন ফাইল করতে হলে অবশ্যই 15 মার্চের আগে আমাদেরকে কিন্তু এই অডিটটা শেষ করতে হবে। এবং আরেকটা কিন্তু অসুবিধা আছে, সেটা হচ্ছে আরটিসিরও একটা এখানে ইস্যুজ আছে। কোম্পানি যেহেতু আরটিসি তে ইনকর্পোরেটেড হয়, আরটিসি তে কোম্পানিগুলি এনুয়াল রিটার্ন ফাইলিংও করে। আমাদের কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যেটা আছে যে কোনো কোম্পানিকে তার অর্থ বছর শেষ হয়ে যাওয়ার পরবর্তী 9 মাসের মধ্যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলি ওকে এজিএম এ অ্যাপ্রুভ করতে হবে। তার মানে আপনাকে এজিএম অবশ্যই মার্চের 30 তারিখের মধ্যে, 31 তারিখের মধ্যে কিন্তু করতে হবে। আপনি যদি মার্চের 31 তারিখের মধ্যে এজিএমটা না করেন, পরবর্তীতে কিন্তু এজিএম এর ডেট ফেলিউরের কারণে আরজিএসসি তেও আপনি কিন্তু রিটার্ন ফাইল করতে পারবেন না। সো দুটো কারণে আপনাকে মার্চের মধ্যে রিটার্ন ফাইল করতে হবে। একটা হচ্ছে আরজিএসসি অ্যানুয়াল রিটার্ন ফাইলিং, আরেকটা যেটা আমি বললাম যে কোম্পানি ট্যাক্স। কোম্পানি ট্যাক্সের হিসাবে আসলে সেটা অবশ্যই 15 মার্চের আগে আপনাকে করতে হবে। আর যদি আরজিএসসি বলি তাহলে হয়তো 31 মার্চ পর্যন্ত আপনি পেতে পারেন। তো যাই হোক, এতগুলি কথা বলার একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে অবশ্যই আমাদের ট্যাক্স ডে এর আগে অডিটটা কমপ্লিট করতে হবে। আমরা যদি ট্যাক্স ডে এর আগে অডিটটা কমপ্লিট করতে না পারি, সেক্ষেত্রে আমি কিন্তু ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবো না। আর ট্যাক্স ডে এর পরে আপনি যখন রিটার্নটা সাবমিট করবেন, আপনি কিন্তু কোনো ধরনের এক্সাম্পশন ফ্যাসিলিটিস আপনি পাবেন না। এবং সেই সাথে আপনাকে ট্যাক্স ডে এর পরে রিটার্ন সাবমিট করলে ট্যাক্স রিটার্নের সাথে যদি কোনো ট্যাক্স জমা দিতে হয়, সেই ট্যাক্সটা 174 দ্বারাই জমা দিতে হবে এবং সেখানে আপনাকে 2% রেটে মান্থলি ডেইলি ইন্টারেস্ট দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, সাইন্ড অডিট রিপোর্ট করা। সেকেন্ড যে কাজটা আসবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার ট্যাক্স কম্পিটিশন এবং ট্যাক্স রিটার্নটা কালেক্ট করা। এটা আমাদের আসলে কেন লাগবে? আমরা প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স রিটার্নটা স্পেসিফিক কিছু কারণে আমরা কালেক্ট করতে হবে। একটা কারণ হচ্ছে আমরা যখন ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা কম্পিটিশন করব, তখন অবশ্যই আমাদের অ্যাসেট গুলির ট্যাক্সের ওপেনিং রিটার্ন ডাউন ভ্যালু লাগবে। সো ট্যাক্সের ওপেনিং রিটার্ন ডাউন ভ্যালুটা আমরা কোথায় পাবো? আমাদের যে লাস্ট যে সাবমিটেড ট্যাক্স রিটার্নটা আছে, ওই ট্যাক্স রিটার্নের ট্যাক্স অ্যাসেট শিডিউলে আমরা বেসিক্যালি কি পাবো? আমাদের লাস্ট ইয়ারের অ্যাসেটের ক্লোজিং ভ্যালু পাবো। সো লাস্ট ইয়ারের অ্যাসেটের ক্লোজিং ভ্যালু হবে আমাদের ডিউরিং দি পিরিয়ডের অ্যাসেটের ট্যাক্স রিটার্ন ডাউন ওপেনিং ভ্যালু। এটার সাথে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে অ্যাসেটের এডিশন যোগ করব এবং ডিসপোজাল যদি কোনো কিছু হয় সেটা বাদ দিব। বাদ দিয়ে ডিউরিং দ্য পিরিয়ডের ডেপ্রিসিয়েশন বেস আমরা বের করবো এবং সেই ডেপ্রিসিয়েশন বেসকে আমরা থার্ড শিডিউলে যে রেটগুলি দেখিয়েছি সেই রেটগুলি দিয়ে মাল্টিপ্লাই করে আমরা ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা বের করবো। এছাড়াও অন্য কারণেও আরো কয়েকটা কারণে আমাদেরকে লাস্ট ইয়ারের ট্যাক্স রিটার্ন দেখতে হবে। সে কারণগুলি কি? আমাদের লাস্ট ইয়ারের রিটার্নে কোনো ধরনের লসের ক্যারি ফরওয়ার্ড আছে কিনা বা আনঅ্যাবজর্বড ট্যাক্স ডেপ্রিসিয়েশন আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। সো আমাদের প্রিভিয়াস ইয়ারের অডিট ট্যাক্স রিটার্ন গুলি আমাদের কিন্তু এই লস অফ লস ক্যারি ফরওয়ার্ড কিংবা আনঅ্যাবজর্বড ট্যাক্স ডেপ্রিসিয়েশনের জন্য দেখতে হয়। সেই সাথে আমাদের দেখতে হবে যে আমাদের প্রিভিয়াস ট্যাক্স রিটার্নে কোনো ট্যাক্স রিফান্ড আছে কিনা। যদি ট্যাক্স রিফান্ড থাকে সেটা আমরা ওই অর্থ বছরের সাথে অ্যাডজাস্ট করব। এবং আপনারা যখনই ট্যাক্স রিটার্নটা প্রিপেয়ার করবেন, আপনার যদি প্রিভিয়াস 2-3 বছরের লস অফ ক্যারি ফরওয়ার্ড থাকে কিংবা রিফান্ড থাকে, আপনারা সবগুলি কিন্তু ওই রিটার্নে দেখাবেন। শুধু অর্থ বছরে কতখানি আপনার রিফান্ড ক্রিয়েট হলো কিংবা লস ক্রিয়েট হলো এইটা দেখানোটা ঠিক না, এতে করে আপনার কিছু ইনফরমেশন মিসিং হতে পারে। সো উচিত হচ্ছে সবসময় প্রিভিয়াস রিফান্ড এবং যদি ট্যাক্সের লস ক্যারি ফরওয়ার্ড থাকে সব একসাথে দেখানো। এরপরের বিষয়টা হচ্ছে অ্যাক্সেস পারকুইজিট স্টেটমেন্ট। আমরা আমাদের থার্ড সেশনে আলোচনা করেছিলাম যে 55 ধারায় যেটা বলা হচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়াল এমপ্লয়িকে যদি যে পারকুইজিট বেনিফিটটা দেওয়া হচ্ছে, এই পারকুইজিট বেনিফিট যদি অ্যানুয়ালি 20 লাখ টাকা এক্সিড করে, তাহলে অ্যাক্সেস পারকুইজিটটা আন্ডার সেকশন 55 অনুযায়ী ইনএডমিসিবল এক্সপেন্স হবে। ধরেন এবিসি লিমিটেড কোম্পানির টোটাল 40 জন এমপ্লয়ি আছে এবং 40 জন এমপ্লয়িকে 24-25 অর্থ বছরের টোটাল 5 কোটি টাকা স্যালারি দেওয়া হচ্ছে। এখন আমাদের দেখতে হবে এই প্রত্যেকজন এমপ্লয়ি 1, এমপ্লয়ি নাম্বার 2, এমপ্লয়ি নাম্বার 3, এইভাবে 40 জন এমপ্লয়ি প্রত্যেকের অ্যানুয়াল স্যালারি কত। এই 5 কোটি টাকা এই 40 জনের কিন্তু অ্যানুয়াল স্যালারি। হয়তো দেখা গেল 1 নম্বর যে এমপ্লয়ি, উনার অ্যানুয়াল স্যালারি ছিল
লেটস সে 55 লাখ। এই 55 লাখের মধ্যে আমাদের দেখতে হবে ওনার পারকুইজিট বেনিফিট কত এবং নন পারকুইজিট বেনিফিট কত। আমরা যেটা বলেছি পারকুইজিট বেনিফিট বলতে আমরা আসলে সাধারণত বুঝি যে, আগে আমি নন পারকুইজিট এলিমেন্ট বলি। নন পারকুইজিট বলতে আমরা সাধারণত বুঝি যে বেসিক স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, এরিয়ার স্যালারি, লিভ এনগেজমেন্ট কিংবা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ার কন্ট্রিবিউশন, এইটাকে বলা হয় আসলে নন পারকুইজিট এলিমেন্ট। আর এছাড়া অন্য যত স্যালারি বেনিফিট আছে, আইটেম আছে, সবগুলি কিন্তু পারকুইজিট, যেমন হাউস রেন্ট, মেডিকেল, এন্টারটেইনমেন্ট, বোনাস, সবই কিন্তু পারকুইজিটের এলিমেন্ট। সো ধরেন 1 নাম্বার এমপ্লয়িকে টোটাল অ্যানুয়াল স্যালারি দেওয়া হয়েছে 55 লাখ, যেখানে হিসাব করে দেখা যাচ্ছে যে উনার পারকুইজিট বেনিফিট হচ্ছে 25 লাখ। তাইলে বাকি যে 30 লাখ আছে সেটা হচ্ছে, সরি, উনার নন পারকুইজিট এলিমেন্ট হচ্ছে উনার 25 লাখ, আর পারকুইজিট বেনিফিট উনাকে দেওয়া হচ্ছে 30 লাখ। আমরা একটু আগে যেটা বলেছি প্রত্যেক এমপ্লয়ির জন্য পারকুইজিট অ্যালাউবল হচ্ছে 20 লাখ, ওনাকে দিয়েছে কত, 30 লাখ। তাহলে এই যে এক্সেস 10 লাখ টাকা দেওয়া হয়েছে সেটা কিন্তু কোম্পানির ইন্ডিয়ান অ্যাডমিটেবল হবে। এইভাবে বাকি 39 জনেরও আমাদের দেখতে হবে। সবার যে আসলে পারকুইজিট এলিমেন্ট 20 লাখ অ্যাকসেপ্ট করবে তা না, এটা আসলে সংখ্যায় অল্প কিছু এমপ্লয়ি বা টপ লেভেলে যারা আছেন তাদের আসলে এরকম অ্যাক্সেস পারকুইজিট হতে পারে। তো যাই হোক, এই অ্যাক্সেস পারকুইজিটের বিষয়টা আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা অডিট রিপোর্টে ক্লিয়ারলি দেয়া থাকে না। এই জিনিসটা আমাদের কি করতে হয়, পেরোল ডিপার্টমেন্ট কিংবা যারা স্যালারি প্রসেস করেন তাদের কাছে থাকে। সো আমাদের এই অডিট রিপোর্টে টোটাল যে স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স আছে, এই স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্সের এমপ্লয়ি, প্রত্যেক ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি ওয়াইজ এটার পারকুইজিট এবং নন পারকুইজিটের ব্রেকডাউনটা নিতে হবে। এটা যেহেতু একটা অন্য ডিপার্টমেন্টাল কাজ এবং এখানে কিছু ওয়ার্কিং করতে হয়, এটা অনেক সময় রেডি অ্যাভেলেবল নাও থাকতে পারে। এই জন্য আপনি ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করার 2-1 সপ্তাহ আগে এই রিকুইজিশনটা দিয়ে রাখবেন যে আপনার অডিট রিপোর্টে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে টোটাল যে স্যালারি এন্ড ওয়েজেস দেয়া আছে সেখানকার এমপ্লয়ি ওয়াইজ, ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি ওয়াইজ পারকুইজিট এবং নন পারকুইজিটের ব্রেকডাউনটা কত। তারপরে আসি আমরা ট্যাক্স পেমেন্ট, এআইটি, টিডিএস এন্ড অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট। এই অর্থ বছর, এই যে 24-25 ইনকাম ইয়ারের জন্য যে আমরা রিটার্নটা ফাইল করতে হবে, আমাদের দেখতে হবে এই অর্থ বছরের আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো ধরনের এআইটি ক্লেম করা আছে কিনা। তো যেই এআইটিটা ক্লেম করা থাকে, এই আইটিটা সাধারণত 3 ভাগে হতে পারে। একটা হচ্ছে ওই কোম্পানির সেলস এর এগেনস্টে বা ওর রেভিনিউর এগেনস্টে কেউ যদি কোনো ধরনের ট্যাক্স ডিডাকশন করে থাকে, সেটা একটা হচ্ছে করকর্তন হতে পারে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসাবে আমরা ওটাকে রাখতে পারি। অথবা কোনো কোম্পানি যদি ইম্পোর্টের এগেনস্টে কোনো ট্যাক্স পেমেন্ট করা থাকে, সেটাও ওই কোম্পানির জন্য অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হতে পারে। কিংবা ওনারা নিজ থেকেও এই 30 জুন সময়ের মধ্যেও ওনারা কিন্তু নিজ থেকে ট্যাক্সের টাকাটা জমা দিয়ে রাখতে পারে। সো ওই কোম্পানির অর্থ বছরে কোনো ধরনের উচ্চ করকর্তন, আয়ের এগেনস্টে উচ্চ করকর্তন করা আছে কিনা, কিংবা বিল থেকে কোনো উচ্চ করকর্তন হয়েছে কিনা, কিংবা নিজ থেকে কোনো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেমেন্ট করেছে কিনা, এইটার ডিটেলস নিতে হবে। এবং রিলেভেন্ট বিল ভাউচার, আই মিন চালানগুলি কিংবা সার্টিফিকেটগুলি আমাদেরকে কালেক্ট করতে হবে। তো এখানে যদি ইম্পোর্ট হয় সেক্ষেত্রে আমরা অ্যাসেসমেন্টের কপি এবং বিল অফ এন্ট্রিগুলি দেখতে পারি। কাস্টমার যদি কোনো এআইটি মানে বিল থেকে ট্যাক্স কেটে থাকে তাহলে ট্যাক্স ডিডাকশন সার্টিফিকেট উনি দিবেন। একইভাবে নিজেরা যদি কোনো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স জমা দিয়ে থাকি তাহলে আমরা চালানটা পাবো। সো আমাদের এই ধরনের ডকুমেন্ট গুলি লাগবে, যেটা আমাদের ওই অর্থ বছরের অলরেডি ট্যাক্স পেমেন্ট হিসেবে কাজ করবে। দেন কামিং টু ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট আমাদের কয়েকটা কারণেই লাগবে। একটা হচ্ছে আমরা হয়তো আমাদের রিসিপ্ট রিকনসিলিয়েশনটা করে দেখতে পারি যে আমাদের টোটাল যে রেভিনিউর সাথে আমাদের ব্যাংকিং ট্রানজাকশনের রিসিপ্ট রিকনসিলিয়েশনটা ম্যাচ করে কিনা, এটা আমরা করে দেখতে পারি। যদিও এটার ইনিশিয়ালি ডিরেক্ট কোনো ইম্প্যাক্ট নাই, বাট যদি আমাদের এই কোম্পানির রিটার্নটা অডিটে পড়ে তখন ট্যাক্স অফিস অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট কল করবেন এবং ওনারা ব্যাংক রিসিপ্ট রিকনসিলিয়েশনটা করে দেখবেন যে এখানে কোনো আনএক্সপ্লেইনড ক্রেডিটেড অ্যামাউন্ট আছে কিনা। তো এই জন্য আমরা নিজ থেকেও করে দেখতে পারি। বাট অন্য আরেকটা কারণে আমাদের ব্যাংকের স্টেটমেন্ট গুলি লাগবে, সেটা হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্টে কোনো ধরনের ইন্টারেস্ট ইনকাম অ্যাড হয়েছে কিনা। ওই কোম্পানির যদি কোনো ধরনের এফডিআর অথবা আদার্স সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট থাকে তাহলে সেটার হয়তো ইন্টারেস্ট চলে আসবে। সো যদি এই ধরনের কোনো ইনভেস্টমেন্ট থাকে তাহলে আমরা কিন্তু ব্যাংক থেকে
আলাদা করে ইন্টারেস্ট ইনকামের সার্টিফিকেট দিতে হবে, এবং ইন্টারেস্ট ইনকাম থেকে যদি কোনো উৎসে করকর্তন হয়ে থাকে সেটা যেন ক্লিয়ারলি লেখা থাকে। দেন কামিং টু লোন স্টেটমেন্ট, এনটিটি যদি কোনো ব্যাংক এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের লোন থাকে, তাহলে আমরা 30শে জুন বা আমাদের অর্থ বছরের শেষ দিনে আমরা লোনের একটা সার্টিফিকেট, এই লোন সার্টিফিকেটের মধ্যে সাধারণত যেটা থাকে যে লোনের ওপেনিং ব্যালেন্স কত, ডিউরিং দি পিরিয়ড টোটাল লোন পেমেন্ট কত হয়েছে, ইন্টারেস্ট ওই লোন পেমেন্টের মধ্যে ইন্টারেস্ট চার্জ কতখানি এবং প্রিন্সিপাল পেমেন্ট কতখানি, এবং লোনের ক্লোজিং ব্যালেন্স কত। আবার অনেক সময় হচ্ছে ডিউরিং দি পিরিয়ড ইন্টারেস্ট পেমেন্ট কতখানি হয়েছে সেটা আলাদা করে দেয়া থাকে না, শুধু টোটাল ইনস্টলমেন্ট বা পেমেন্ট দেয়া থাকে। আমাদের আয়কর আইনের এই যে 52 এবং 53 ধারায় যেটা বলা হচ্ছে, স্পেসিফিকলি যদি আমি 52 ধারার কথা বলি, 52 ধারায় যেটা বলা হচ্ছে ইন্টারেস্ট যেটা অ্যাক্রু হয়েছে সেটা কিন্তু অ্যাডমিসেবল হবে না, রেদার দেন ইন্টারেস্ট যেটা পেমেন্ট হয়েছে সেটা অ্যাডমিসেবল হবে। সো আমাদের যেটা করতে হবে, দেখতে হবে যে ব্যাংক লোনের এগেইনস্টে ওই অর্থ বছরে কতখানি ইন্টারেস্ট পেমেন্ট হয়েছে। যদি ইন্টারেস্ট আমরা ওই অর্থ বছর কোনো ইন্টারেস্টই পেমেন্ট না করি বা ইন্টারেস্ট চার্জ হয়ে থাকে, তাহলে ওই ইন্টারেস্টটাকে আমরা অ্যাডমিসেবল এক্সপেন্স হিসেবে ক্লেম করতে পারবো না। ইন্টারেস্ট যতখানি আমার পেমেন্ট হবে ততখানি আসলে অ্যাডমিসেবল এক্সপেন্স হবে। লিজ পেমেন্ট এন্ড কম্পিটিশন, যেটা হচ্ছে আপনার আইএফআরএস 16 এর যে ইমপ্লিকেশনটা আছে, আমরা যেটা বলেছি যে আইএফআরএস 16 এর কারণে এখন কি হচ্ছে, আপনার এই যে রাইট অফ ইউজ অ্যাসেটের যে অ্যামোর্টাইজেশন চার্জেসটা আমরা দেখাই, কিংবা লিজের যে ফাইন্যান্স এক্সপেন্সটা দেখাই, সেটা কিন্তু আয়কর আইন মানে না। সো আমাদের এই ধরনের যদি কোনো রাইট অফ ইউজ অ্যাসেট থাকে, তাহলে আমরা সেটার অ্যামোর্টাইজেশন এক্সপেন্স কত এবং সেটার ফাইন্যান্স চার্জ কত সেটা প্রথমে আমরা অ্যাড করে দিব, এবং পরবর্তীতে অ্যাকচুয়াল যে রেন্টাল এক্সপেন্স যেটা আপনি দিচ্ছেন বা লিজ পেমেন্ট যেটা দিচ্ছেন সেটা আপনি বাদ দিবেন। এই লিজ পেমেন্ট যদি অডিট রিপোর্টে না থাকে তাহলে আলাদা করে অবশ্যই এটার ব্রেকডাউন নিতে হবে। দেন কামিং টু ফরেন এক্সচেঞ্জ গেইন এন্ড লস, আমাদের স্কোপ অফ ইনকাম ফ্রম বিজনেস, এখানে 45 এ যেটা বলা হচ্ছে রিয়ালাইজ ফরেন এক্সচেঞ্জ গেইন হচ্ছে বিজনেস ইনকাম হবে। আবার সেকশন 49 এ যেটা আছে যে রিয়ালাইজ ফরেন এক্সচেঞ্জ লস অ্যাডমিসিবল হবে। বাট সাধারণত আমরা অডিট রিপোর্টে যে কাজটা করি যে ফরেন এক্সচেঞ্জ গেইন এবং লস কে অফসেট করে একটা নেট গেইন এন্ড লস দেখায়। যদি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নেট ফরেন এক্সচেঞ্জ গেইন কিংবা লস দেয়া থাকে, তাহলে আপনাকে এটা ব্রেকডাউন নিতে হবে যে এই নেট গেইন এবং লসের মধ্যে টোটাল গেইন কতখানি এবং টোটাল লস কতখানি। আবার গেইনের মধ্যে দেখতে হবে যে রিয়ালাইজ ফরেন এক্সচেঞ্জ গেইন কতখানি, আনরিয়ালাইজ ফরেন এক্সচেঞ্জ গেইন কতখানি। একইভাবে লসের মধ্যে আমাদের দেখতে হবে রিয়ালাইজ ফরেন এক্সচেঞ্জ লস কত এবং আনরিয়ালাইজ ফরেন এক্সচেঞ্জ লস কত। তো আমাদেরকে কিন্তু ফরেন এক্সচেঞ্জ গেইন এবং লসের একটা সিঙ্গেল অ্যামাউন্ট দেয়া থাকলে এটা ডিটেইল নিতে হবে। যদি এটা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নোটসে ডিসক্লোজার দেয়া থাকে তাহলে তো ভালো, আর না দেয়া থাকলে এটা আমাদেরকে কনফার্ম করতে হবে। একইভাবে গ্র্যাচুইটি, অনেক সময় গ্র্যাচুইটির জন্য যে প্রভিশনটা এমপ্লয়ীদেরকে দেয়া হয় এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিরেক্টলি ওইভাবে রিপোর্ট থাকে না, হয়তো এমপ্লয়ি রিলেটেড এক্সপেন্স অন্যান্য খরচের সাথে এটাকে অ্যাড আপ করে রাখা হয়। সো এই ধরনের যদি কোনো গ্র্যাচুইটির প্রভিশন থাকে তাহলে আপনাকে মেকশিওর করতে হবে যে ওই গ্র্যাচুইটির আসলে প্রভিশন কত এবং ডিউরিং দ্য পিরিয়ডে গ্র্যাচুইটি থেকে অ্যাকচুয়াল পেমেন্ট কত হয়েছে। সো যেটা প্রভিশন সেটা ইনঅ্যাডমিসেবল হবে, আর যেটা আপনার অ্যাকচুয়াল গ্র্যাচুইটি পেমেন্ট সেটা অ্যাডমিসেবল হবে। ব্যাড ডেট, যদি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো ব্যাড ডেট থেকে থাকে তাহলে সেটা কি ব্যাড ডেপ্টের প্রভিশন ছিল না ব্যাড ডেপ্টের রাইট অফ ছিল সেটা আপনাকে কনফার্ম করতে হবে, কারণ ব্যাড ডেপ্টের প্রভিশন ইনঅ্যাডমিসেবল আর রাইট অফটা অ্যাডমিসেবল হবে। প্রমোশনাল এক্সপেন্স, যেটা আমরা আমাদের থার্ড সেশনে বলেছি যে প্রমোশনাল এক্সপেন্স এবং অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অলদো সাউন্ড সিমিলার, বাট আমাদের আয়কর আইনে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স নিয়ে কোনো ধরনের বিধিনিষেধ নেই। বাট প্রমোশনাল এক্সপেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে প্রমোশনাল এক্সপেন্সটা অ্যালাউবল হবে ডিসক্লোজ টার্নওভারের 0.5% পর্যন্ত। সো আপনার যদি প্রমোশন এবং অ্যাডভার্টাইজমেন্ট একই সাথে আপনি বুক করে থাকেন তাহলে কিন্তু আপনার একটা বড় ধরনের অসুবিধা হবে যে পুরো এক্সপেন্সে একটা নির্দিষ্ট পোর্শন আপনি অ্যাডমিসেবল পাবেন। সো সবচেয়ে বেটার হচ্ছে অ্যাকাউন্টস প্রিপারেশনের সময় প্রমোশনকে আলাদা রাখা এবং অ্যাডভার্টাইজমেন্ট আলাদা বুক করা। আর যদি কেউ একসাথে বুক করে ফেলে তাহলে ওনাকে
সেগ্রিগেট করে দিতে হবে যে এখানে আপনার প্রমোশনাল এক্সপেন্স কত এবং অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স কত। অনেক সময় দেখা যায় যে প্রমোশনাল এক্সপেন্সিভ স্পেসিফিক লিমিট থাকার কারণে অনেক কোম্পানি এখানে ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং করে, প্রমোশন না লিখে হয়তো এটাকে বিজনেস ডেভেলপমেন্ট এক্সপেন্স লিখে ফেলে। সো ট্যাক্স অ্যাসেসমেন্টের সময় কিন্তু ট্যাক্স অথরিটি কোশ্চেন করতে পারে যে আপনি বিজনেস ডেভেলপমেন্ট এক্সপেন্স যেটা ক্লেম করছেন এখানে আসলে এক্সপেন্সের নেচার, যদি আপনি মনে করেন যে এটা আসলে প্রমোশনাল এক্সপেন্স, আপনি অ্যাসেস করে যদি দেখেন যে এটা প্রমোশনাল এক্সপেন্স বাট আপনি এটাকে ট্রিট করেছেন অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট এক্সপেন্স, তাহলে উনি কিন্তু তখন ওইখানে সার্টেন পার্সেন্টেজ অ্যালাউবল করতে পারেন। ট্রাভেলিং এক্সপেন্স আমরা যখন অ্যাকাউন্টসটা অ্যানালাইসিস করব তখন দেখবো যে লোকাল এবং ওভারসিজ ট্রাভেলিংটা সেগ্রিগেট করা আছে। এটা অনেক কোম্পানির লোকাল ট্রাভেলিং এর পাশাপাশি ওভারসিজ ট্রাভেলিংও থাকতে পারে। সো লোকাল ট্রাভেলিং নিয়ে কিন্তু আয়কর আইনে কোনো ধরনের বিধি নিষেধ নেই, বাট ওভারসিজ ট্রাভেলিং নিয়ে স্পেসিফিক ইনস্ট্রাকশন আছে যে ওভারসিজ ট্রাভেলিংটাও অ্যালাউবল হবে আপনার টার্নওভারের 0.5% পর্যন্ত। সো শুধু যদি ট্রাভেলিং থাকে মেক শিওর করবো সেখানে কোনো ওভারসিজ ট্রাভেলিং আছে কিনা, আর যদি থাকে আসলে সবচেয়ে ওয়াইজ হচ্ছে দুটো আলাদা আলাদা হেডে করা। দেন কামিং টু এন্টারটেইনমেন্ট এক্সপেন্স। এন্টারটেইনমেন্ট এক্সপেন্সের ক্ষেত্রে আইনে বলা হচ্ছে যদি এন্টারটেইনমেন্ট সার্চ করার আগে কোনো ট্যাক্সেবল ইনকাম থেকে থাকে তাহলে ওই ট্যাক্সেবল ইনকামের প্রথম 10 লাখের উপর 4% এবং এক্সেস অ্যামাউন্টের উপর 2% রেটে এন্টারটেইনমেন্ট অ্যাডমিসিবল হবে। এন্টারটেইনমেন্টের অ্যালাউবল লিমিটটা বের করা একটু কমপ্লেক্স, যেহেতু আগে সমস্ত অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, দেওয়ার পরে আমাদের দেখতে হবে। সো কোনো একটা এন্টিটি বা বিজনেস যদি এটা লস মেকিং হয় তাহলে ওর আসলে কি হবে না, ওর কোনো এন্টারটেইনমেন্ট এক্সপেন্স অ্যালাউবল হবে না, এটা মনে রাখতে হবে। এছাড়াও আদার্স কিছু বিষয় আছে যে আপনার কোনো যদি অ্যাসেট ডিসপোজ হয়ে থাকে তাহলে আপনাকে দেখতে হবে সেখানে কোনো রেভিনিউ গেইন আছে কিনা, বা একইভাবে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যদি কোনো গেইন নেন তাহলে সেটা রেভিনিউ গেইন আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে, এবং সেখানে কোনো ক্যাপিটাল গেইন আছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। ওই কোম্পানির যদি অর্থ বছরে কোনো লোন রিসিভ থাকে তাহলে এটা মেক শিওর করবেন ব্যাংকিং চ্যানেলে আসছে কিনা, না হলে সেটা কিন্তু অ্যাসেসমেন্টের সময় পরবর্তীতে ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে অ্যাড হবে। একইভাবে আপনি দেখবেন যে ওই কোম্পানির শেয়ার ক্যাপিটালের ওই অর্থ বছর কোনো এডিশন আছে কিনা, শেয়ার ক্যাপিটালের টাকাটা ব্যাংকিং চ্যানেলে আসছে কিনা, না আসলে সেটাও কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে ট্রিট হবে। এবং সর্বোপরি কোম্পানিকে আপনি আস্ক করতে পারেন ওরা যে এক্সপেন্স গুলি বা পেমেন্ট গুলি ক্লেম করেছে সেটা আসলে ব্যাংকিং চ্যানেলে করেছে কিনা, কিংবা এখানে আউটসোর্সে ট্যাক্স ডিডাকশন আছে কিনা। যদি আউটসোর্সে ট্যাক্স ডিডাকশন না থাকে সেটাও কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে ট্রিট করা। তো এই সমস্ত বিষয়গুলি আমাদের আসলে নিশ্চিত হওয়ার পরে আমরা আসলে ট্যাক্স কম্পিটিশনে হাত দিতে পারি। তো আমার এখানে একটু আজান হচ্ছে, আমি আজানের জন্য একটু ব্রেক নিচ্ছি।
ওকে ফাইন, আমার এখানে আজান শেষ। আচ্ছা, আপনার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আমি যা বলেছি বোঝা যাচ্ছে কি? Yes, sir. It's clear everything. ওকে, থ্যাংক ইউ। সো এই হচ্ছে আমাদের আসলে প্রাইমারিলি প্রিপারেশন। সো আমরা রিলেভেন্ট সমস্ত ইনফরমেশন এবং ডকুমেন্টস গুলি হাতের কাছে পাওয়ার পরে আমরা ট্যাক্স কম্পিটিশন শুরু করব। তো শুরুতে অডিটেড অ্যাকাউন্টস নিব, অ্যাক্সেস পারকুইজিটের ব্রেকডাউন নিব, ট্রাভেলিং থাকলে এটার ব্রেকডাউন নিব, ফ্রি স্যাম্পল যদি থেকে থাকে তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের স্পেসিফিক ইন্ডাস্ট্রি কি। হ্যাঁ, ইন্ডাস্ট্রি ওয়াইজ ফ্রি স্যাম্পলটা অ্যালাউয়েবল হবে। এন্টারটেইনমেন্ট অনেক সময় আমরা যেটা করি যে ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং করি, এন্টারটেইনমেন্ট না লিখে ফুডিং এক্সপেন্স অথবা অন্য খাতে আসলে এক্সপেন্সটা ক্লেম করা হয়। সো এই ধরনের যদি কোনো কনফিউশন থাকে কিন্তু আপনি আগে থেকেই ক্লিয়ার করে নেবেন যে ওই অ্যাকাউন্টসের আসলে হেডটা কি ছিল। হেড অফিস এক্সপেন্স এটা আসলে ফরেন কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল, বা সব মানে লোকাল কোম্পানির জন্য হেড অফিস নিয়ে খুব একটা ইস্যু নাই। ফরেন কোম্পানির যদি বুকস অফ অ্যাকাউন্টস এ কোনো হেড অফিস এক্সপেন্স ইন্টারগ্রুপ এক্সপেন্স থাকে তাহলে ওনাদের ডিসক্লোজ বিজনেস ইনকামের 10% পর্যন্ত অ্যাডমিসেবল হবে। রয়্যালটি, টেকনিক্যাল ফি, টেকনিক্যাল নো হাউ ফি, এই ধরনের কোনো ফি যদি ক্লেম করে থাকে তাহলে এটার জন্য অ্যালাউবল লিমিট হবে দুইটা থ্রেশহোল্ড থেকে, যেটা লোয়ার সেটা। প্রথম থ্রেশহোল্ডটা হচ্ছে ওদের টার্নওভারের 6% অথবা হচ্ছে ওদের ডিসক্লোজ বিজনেস ইনকামের 15%। দুটোর মধ্যে যেটা লোয়ার সেটা হবে রয়্যালটি, টেকনিক্যাল ফি এর অ্যাডমিসেবল লিমিট। প্রমোশনালটা আমি অলরেডি বলেছি, প্রমোশন ইজ ডিফারেন্ট দেন দ্য অ্যাডভার্টাইজমেন্ট। প্রমোশনাল এক্সপেন্সটা টার্নওভারের 0.5% পর্যন্ত হবে। এবং ট্যাক্স পেমেন্ট রিলেটেড সমস্ত ডকুমেন্টস আপনার হাতের কাছে থাকতে হবে। সমস্ত ডকুমেন্ট হাতের কাছে থাকলে আপনি কি করতে পারবেন, ট্যাক্স কম্পিটিশনের জন্য মোটামুটি রেডি বলে আমরা আপনাকে বলতে পারি। তো চলেন আমরা একটা প্র্যাকটিক্যাল ট্যাক্স কম্পিটিশন করি। সো লেটস সে এবিসি প্রাইভেট লিমিটেড, এরা একটা ম্যানুফ্যাকচারিং কনসার্ন। ওদের 2024 এবং 25 মানে 2024-25 ইনকাম ইয়ারের জন্য আমরা অ্যানুয়াল ট্যাক্স কম্পিটিশন করে সেখান থেকে রিটার্নটা প্রিপেয়ার করবো। আমরা যখন ট্যাক্স কম্পিটিশন করবো সবার আগে আমরা অডিটেড অ্যাকাউন্টসটা নিব। লেটস সে এবিসি প্রাইভেট লিমিটেড এর 30 জুন 2025 এর যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটা আমাদের হাতের কাছে এসেছে। আমরা প্রথমে ওদের প্রফিট এন্ড লস স্টেটমেন্টটা দেখি। ওদের প্রফিট এন্ড লস স্টেটমেন্টে যেটা দেখা যাচ্ছে ওদের রেভিনিউটা হচ্ছে আপনার কত, রেভিনিউ হচ্ছে 1205 মিলিয়ন, মানে 120,53,70,000। এখানে একটু বলে রাখি, যেটা রেভিনিউ সেটাকে বেসিক্যালি আমরা বলছি টার্নওভার। হ্যাঁ, সো ওদের রেভিনিউ থেকে কস্ট অফ সেলস বাদ দেওয়া আছে 761 মিলিয়ন। তো এটা বাদ দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গ্রস প্রফিট। এখানে যে কস্ট অফ সেলস যেটা 761 মিলিয়ন, এটা কিন্তু আসলে গ্রুপ অফ এক্সপেন্সেস। সেখানে দেখা যাচ্ছে এই কস্ট অফ সেলস এর 761 কোটি টাকা কিভাবে আসছে, ওদের হচ্ছে র ম্যাটেরিয়াল কনজাম্পশনের এক্সপেন্স। মানে র ম্যাটেরিয়াল কনজাম্পশনটা আসছে কিভাবে, ওপেনিং র ম্যাটেরিয়াল প্লাস র ম্যাটেরিয়াল পারচেজ ডিউরিং দ্য পিরিয়ড। আপনার কিন্তু যখন অ্যাসেসমেন্ট হবে তখন ট্যাক্স অফিস জানতে চাইবে যে এই র ম্যাটেরিয়াল যেটা পারচেজ করেছেন এই পারচেজের সময় সোর্সে ট্যাক্স কেটেছেন কিনা। এখন এটা যদি হয় পুরোটা ইম্পোর্টেড র ম্যাটেরিয়াল তাহলে হয়তো আমার উৎসে কর্তন করা লাগবে না, বাট আমাকে এই পুরো টাকাটা যে ইম্পোর্ট হয়ে আসছে র ম্যাটেরিয়ালটা সেই জন্য আমাদের বিল অফ এন্ট্রি গুলি দিতে হবে। আর ম্যানুফ্যাকচারিং কনসার্নের র ম্যাটেরিয়াল ইম্পোর্টের এগেইনস্টে সোর্সে যে ট্যাক্সটা কাটা হয় সেটা কিন্তু মিনিমাম ট্যাক্স হয় না, স্পেসিফিক সর্টের ইন্ডাস্ট্রি ছাড়া। অন্যান্য ক্ষেত্রে ইম্পোর্টের সময় যে ট্যাক্সটা দেয়া হয়, লেটস সে আপনি র ম্যাটেরিয়াল ছাড়া অন্য কোনো আইটেম বা ট্রেডিং পারপাস যদি কোনো ইম্পোর্ট করেন তাহলে ইম্পোর্ট স্টেজে যে ট্যাক্সটা কাটা হয় সেটা কিন্তু মিনিমাম ট্যাক্স। সো আমরা সাধারণত আসলে পারচেজ ডিউরিং দ্য ইয়ার এটা ওইভাবে ট্যাক্স রিটার্ন প্রিপারেশনের সময় কনসিডারেশনে আনি না, বাট ট্যাক্স অ্যাসেসমেন্টের সময় ট্যাক্স অফিস অবশ্যই মেক শিওর করবে আপনার এই পারচেজের এগেইনস্টে আপনি অ্যাডসোর্স ট্যাক্স ডিডাক্ট করেছেন কিনা। সো ওদের যেটা দেখা যাচ্ছে যে ওদের এই র ম্যাটেরিয়াল কনজিউম থেকে এখানে কি হচ্ছে, ওদের এই র ম্যাটেরিয়ালের সাথে ওদের লেবার এন্ড ওভারহেড নামে
এক্সপেন্সেস আছে 50 মিলিয়ন। এই লেবার এন্ড ওভারহেড এক্সপেন্সের মধ্যে ওর কি এক্সপেন্সেস আছে, স্যালারিজ এন্ড ওয়েজেস আছে 19.94 মিলিয়ন। সো আমাদের দেখতে হবে এই স্যালারি এন্ড ওয়েজেস এর মধ্যে অ্যাক্সেস পার ভিজিট কতখানি আছে। হ্যাঁ, এরপরে আছে ওর এমপ্লয়ি রিলেটেড এক্সপেন্স। এখানে জানতে হবে যে ওর এমপ্লয়ি রিলেটেড এক্সপেন্সে কোনো ধরনের প্রভিশনাল এক্সপেন্স আছে কিনা, লেটস সে ওদের গ্র্যাচুইটির প্রভিশন এখানে রেখেছে কিনা। যদি গ্র্যাচুইটির প্রভিশন থাকে বা অন্য কোনো প্রভিশনাল এক্সপেন্স থাকে সেটা কিন্তু ইনঅ্যাডমিসেবল হবে, এবং অ্যাকচুয়াল যে পেমেন্ট সেটা আবার অ্যাডমিসেবল হবে। সিকিউরিটি চার্জ নিয়ে কোনো ইস্যু নাই, গ্রুপ জেনারেল ইন্স্যুরেন্স নো ইস্যুস, মানে আয়কর আইনে আপাতত এগুলি নিয়ে কিছু কোনো ধরনের থ্রেশহোল্ড নাই। হ্যাঁ, ইনঅ্যাডমিসিবিলিটি ডিরেক্টলি বলে না। আয়কর আইন বলছে যে সেকশন 49 এ বলছে ব্যবসায় সম্পর্কিত যে কোনো ব্যয়ই অ্যাডমিসেবল হবে, তবে স্পেসিফিক যে যে জায়গায় আমাদেরকে রেস্ট্রিকশন দিয়েছে সেই জায়গাগুলি আমাদের আবার রিকনসিডার করতে হবে, কারণ আমরা তো প্রথমে এক্সপেন্স সবই বাদ দিয়েছি। যেখানে আমাদেরকে ডিসঅ্যালাউ করছে সেই ডিসঅ্যালাউন্স গুলি আমরা আবার কি করব, প্রথম সেপারেট কনসিডারেশনের জন্য যোগ করব, দেন যতখানি অ্যাডমিসেবল সেটা আমরা বাদ দিব। দেন এখানে সিকিউরিটি চার্জ নিয়ে আয়কর আইনে ডিরেক্ট কোনো ক্লিয়ার ডিরেক্টিভ নেই বা কোনো রেস্ট্রিকশন নাই। জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে অসুবিধা নাই। ওভারসিজ ট্রাভেলিং নিয়ে আছে, বাট ওদের এই কস্ট সেন্টারে ওভারসিজ ট্রাভেলিং বলে কিছু নাই। এন্টারটেইনমেন্ট নিয়ে রেস্ট্রিকশন আছে, এন্টারটেইনমেন্টটা হচ্ছে 22,200। লাইসেন্স ফিজ, ইন্টারনেট বিল, লোকাল ট্রাভেলিং, জেনারেল এক্সপেন্স, টেস্টিং, রিপেয়ার মেইনটেনেন্স নিয়ে কোনো ইস্যু নাই। ডোনেশনের ক্ষেত্রে সাবস্ক্রিপশন নিয়ে কোনো ইস্যু নাই। ডোনেশনটা অবশ্যই এটা ব্যবসা রিলেটেড হইতে হবে, কিংবা এনবিআর বা বোর্ড অ্যাপ্রুভ যে ডোনেশন গুলি আছে সে বোর্ড অ্যাপ্রুভ ডোনেশন হইতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু অ্যাডমিসেবল হবে না। তো আমাদের এখানে মিক্সিওর করতে হবে এই ডোনেশনটা এটা কি এনবিআর অ্যাপ্রুভ কিনা। হ্যাঁ, দেন ইলেকট্রিসিটি গ্যাস নিয়ে কোনো অবজেকশন নেই। ডেপ্রিসিয়েশন, এখানে যে ডেপ্রিসিয়েশনটা আছে এটা কিন্তু আই আমাদের কি করা হয়েছে, এটা হচ্ছে আমাদের আইএস 16 অনুযায়ী আপনার ডেপ্রিসিয়েশনটা চার্জ করা আছে। এই ডেপ্রিসিয়েশনটা কিন্তু কোম্পানি নিজস্ব পলিসি অনুযায়ী এই ডেপ্রিসিয়েশনটা চার্জ করেছে। আমাদের যেটা করতে হবে, আমাদের দেখতে হবে যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন কতখানি। হ্যাঁ, থার্ড শিডিউল অনুযায়ী রিডিউসিং ব্যালেন্স মেথডে ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা আমাদের বের করতে হবে। এই জন্য আমরা প্রথমে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটা সেপারেট কনসিডারেশনের জন্য অ্যাড করবো, এবং পরবর্তীতে লাস্ট ইয়ারের ট্যাক্স ডেপ্রিসিয়েশনের ওপেনিং রিটেন ডাউন ভ্যালুর সাথে এই অর্থ বছরে অ্যাসেটের যে এডিশনটা হয়েছে এটা যোগ করব, এবং অ্যাসেটের যে ডিসপোজালটা আছে এটা বাদ দিয়ে অ্যাসেটের ডেপ্রিসিয়েশন বেস ভ্যালুটা বের করে তারপরে আমরা আবার থার্ড শিডিউলের রেট দিয়ে ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা বের করব। সো ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা বের করা কিন্তু একটা বড় ধরনের অ্যাক্টিভিটি। হ্যাঁ, যেখান থেকে আমরা যেটা জানি আইএস 12 এ আবার ডেফার ট্যাক্সটা আসলে চলে আসে আর কি, ওই যে যে কোনো অ্যাসেটের অ্যাকাউন্টিং বেস এবং ট্যাক্স বেস ডিফারেন্ট হওয়ার কারণে আইএস 12 এর ডেফার ট্যাক্স আছে। যাই হোক সেটা অন্য আলোচনা। তো আমরা যেটা করব এই ডেপ্রিসিয়েশনটা সেপারেট কনসিডারেশনের জন্য নিব, বাকি যে এক্সপেন্সেস গুলি আছে সেখানে আপাতত কোনো ইস্যু নেই। ও এখানে আরেকটা আছে প্রভিশন ফর স্টক অবসোলেন্স। ওরা ইনভেন্টরির জন্য একটা প্রভিশনাল এক্সপেন্সেস ধরেছে যে ওদের একটা সার্টেন পার্সেন্টেজ অফ ইনভেন্টরি অবসোলেট হয়ে যেতে পারে। সো এটা যেহেতু একটা প্রভিশনাল এক্সপেন্স, এই এই ইনভেন্টরি প্রভিশনাল এক্সপেন্স এটাও কিন্তু আপনার কি হয়ে যাবে, এটা আপনার ডিসঅ্যালাউ হয়ে যাবে। সো আমরা এখান থেকে কি কি আইটেম নিব, যেটা আমি বলেছি যে কস্ট অফ সেলস থেকে সেপারেট কনসিডারেশনের জন্য প্রভিশনটা দেখবো, স্যালারি এন্ড অ্যালাউন্স দেখবো, এমপ্লয়ি রিলেটেড এক্সপেন্স, ওভারসিজ ট্রাভেলিং, এন্টারটেইনমেন্ট, ডোনেশন, ডেপ্রিসিয়েশনটা আমরা দেখবো। দেন আমি আবার একটু ব্যাক করি আমাদের ইনকাম স্টেটমেন্টে। এরপর আমরা রেভিনিউ থেকে কস্ট অফ সেলস বাদ দিলে যেটা পাচ্ছি গ্রস প্রফিট, সেখান থেকে বাদ হবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 54.243 মিলিয়ন। আমি যদি আবার এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা দেখি, সেখানে দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে আবার অনেকগুলো এক্সপেন্সেস আছে। স্যালারিজ এন্ড অ্যালাউন্স, এখান থেকে পারকুইজিটির ইমপ্লিকেশন দেখতে হবে। এমপ্লয়ি রিলেটেড থেকে গ্র্যাচুইটির প্রভিশন বা অন্য কোনো প্রভিশন আছে কিনা সেটা দেখতে হবে। এখানে যেমন এন্টারটেইনমেন্ট আছে, সরি এটা মার্ক হয়নি, এই এন্টারটেইনমেন্টটা আসবে। এন্টারটেইনমেন্টটা আমরা আলাদা করে কনসিডার করব সেপারেট কনসিডারেশনের জন্য। দেন হলো আপনার এখানে লোকাল জেনারেল এক্সপেন্স নিয়ে কোনো ইস্যু নাই।
লোকাল ট্রাভেলিং নিয়ে কিছু নেই, ওভারসিজ ট্রাভেলিং নিয়ে হ্যাঁ এটা সেপারেট কনসিডারেশনের জন্য বিবেচনায় আনতে হবে। বাকিগুলিতে কিছু নয়। আবার ডোনেশন এন্ড সাবস্ক্রিপশনটা এই কস্ট সেন্টারেও আছে, এখানে দেখতে হবে। দেন এখানে আবার ডেপ্রিসিয়েশন আছে, সো অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটাকে আমরা প্রথমে অ্যাড করব, দেন পরবর্তীতে ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা বাদ দিব। পরবর্তীতে বাদ দেওয়া আছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 287 মিলিয়ন 28 কোটি টাকা। সেখানেও দেখতে হবে এখানে কোনো আলাদা করে ট্যাক্স ট্রিটমেন্ট আছে কিনা। সো তিনটা কস্ট সেন্টারে ওদের স্যালারিজ এন্ড ওয়েজেস আছে, একটা লেবার এন্ড ওভারহেডে, আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এবং লাস্টলি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। সবগুলি সেলিং স্যালারি, তিনটা কস্ট সেন্টারের স্যালারি এন্ড অ্যালাউন্স যোগ করে টোটাল যে অ্যানুয়াল স্যালারি এন্ড অ্যালাউন্স আছে, সেই অ্যানুয়াল স্যালারি এন্ড অ্যালাউন্সের পারকুইজিট এবং নন পারকুইজিট ব্রেকডাউনটা নিতে হবে। তিনটা কস্ট সেন্টারের এমপ্লয়ি রিলেটেড এক্সপেন্স থেকে টোটাল প্রভিশনাল, গ্র্যাচুইটি বা অন্যান্য কোনো প্রভিশনাল এক্সপেন্স থাকলে সেটা নিতে হবে। তিনটা কস্ট সেন্টারের এন্টারটেইনমেন্টটা যোগ করে আমরা দেখব কতখানি অ্যালাউয়েবল হয়। তিনটা কস্ট সেন্টারের ডেপ্রিসিয়েশন যোগ করে আমরা দেখব কতখানি অ্যালাউয়েবল হয়। ইম্পেয়ারমেন্ট অফ রিসিভেবল, এটা এখানে ওদের রাইট অফ ইউজ অ্যাসেট ছিল। হ্যাঁ, ওদের আইএফআরএস 16 এর ইমপ্লিকেশনের রাইট অফ ইউজ অ্যাসেট ছিল। ওরা রাইট অফ ইউজ অ্যাসেটের জন্য বেসিক্যালি কি করেছে, ইম্পেয়ারমেন্ট সরি রাইট অফ ইউজ অ্যাসেটের জন্য যেটা হবে অ্যামোর্টাইজেশন হবে। হ্যাঁ, অ্যামোর্টাইজেশন অফ রাইট অফ ইউজ অ্যাসেট হবে। এই অ্যামোর্টাইজেশন এক্সপেন্স গুলি প্রথমে আমাদের যোগ করতে হবে এবং পরবর্তীতে অ্যাকচুয়াল রেন্টাল এক্সপেন্সটা আমরা বাদ দিব। আর এইটা যেটা আছে ইম্পেয়ারমেন্ট অফ রিসিভেবল, রিসিভেবলের আসলে দুই ধরনের ট্রিটমেন্ট হয়, একটা হচ্ছে ব্যাড ডেট প্রভিশন, আবার অন্যদিকে হচ্ছে রিসিভেবলের ভ্যালুয়েশন থেকে ইম্পেয়ারমেন্ট অফ রিসিভেবল করা হয়। যদিও দুটা সামহাউ কানেক্টেড, বাট অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা আলাদা। সো ইম্পেয়ারমেন্ট অফ রিসিভেবল মানে ওনারা যেটা ভাবছেন যে যে টোটাল রিসিভেবল ছিল এটার একটা সার্টেন পার্সেন্টেজ আর পাবে না। ইম্পেয়ারমেন্ট অফ রিসিভেবল এবং রিসিভেবলের রাইট অফ আর টু ডিফারেন্ট। রিসিভেবলের যদি রাইট অফ হয় তাহলে সেটা অ্যাডমিসেবল হবে। রিসিভেবলের যদি প্রভিশন, ব্যাড ডেট প্রভিশন হয় বা ইম্পেয়ারমেন্ট অফ রিসিভেবল হয় তাহলে সেটা কিন্তু ইনঅ্যাডমিসেবল হবে। তবে ইম্পেয়ারমেন্ট অফ রিসিভেবল হলে বা ইম্পেয়ারমেন্ট এক্সপেন্স হলে একটা সুবিধা হচ্ছে, কোন এক্সপেন্স যদি ইম্পেয়ারমেন্ট হয় তাহলে সেটা 55 দ্বারাই ডিসঅ্যালাউ হলেও ওইটার উপর রেগুলার রেটে ট্যাক্স দিতে হয় না। হ্যাঁ, আমরা এটা ওই দিন আলোচনা করেছি। সেলস প্রমোশনাল এক্সপেন্স আছে, বাট এদের অ্যাডভার্টাইজমেন্ট নাই। আমরা মেক শিওর করব এদের এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আছে কিনা, থাকলে অ্যাডভার্টাইজমেন্টটা বাদ দিয়ে প্রমোশনাল এক্সপেন্সটা সেপারেট ট্রিটমেন্টের জন্য নিতে হবে। এখানে ওভারসিজ ট্রাভেলিং আছে, সবশেষে আবার ডোনেশন আছে। সো এই সমস্ত যেগুলো আমি মার্ক করেছি এগুলি ট্যাক্স আইনে যেহেতু এই সমস্ত এক্সপেন্সকে আলাদা আলাদা ইনস্ট্রাকশন আছে, এই জন্য এটা সেপারেট কনসিডারেশনের জন্য নিব। তো আমাদের গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স গুলি বাদ দেওয়ার পরে আমরা যেটা পাচ্ছি প্রফিট ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বা অপারেটিং ইনকাম। এটার সাথে যোগ করা আছে আদার ইনকাম। আমরা যদি একটু আদার ইনকামের দিকে তাকাই, এই এবিসি লিমিটেডের আদার ইনকাম আছে সেল অফ স্ক্র্যাপ, ইন্টারেস্ট অন এফডিআর, ইনভেস্টমেন্ট ইনকাম এবং আদার ইন্টারেস্ট ইনকাম। একদম আমরা ক্লিয়ারলি দেখতে পাই যে আদার ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট ইনকাম এবং ইনভেস্টমেন্ট ইনকাম এগুলি কিন্তু বিজনেস হেডের ইনকাম না, রেদার দেন এটা হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তো আমরা যখন টোটাল বিজনেস ইনকাম বের করবো তখন প্রফিট বিফোর ট্যাক্স থেকে এই আদার ইনকামটা আমরা কি করব, বাদ দিয়ে দিব। যেহেতু আমরা কি করি, ইনকামটা বের করবো হেড ওয়াইজ। প্রথমে আমরা বিজনেস হেডের ইনকাম বের করবো, এরপরে আমরা আমাদের যদি ক্যাপিটাল গেইন থাকে ক্যাপিটাল গেইন বের করবো, এরপরে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইনকাম এবং দেন আমরা ইনকাম ফ্রম আদার সোর্স নিব। তো আমাদের আদার ইনকাম এটা যেহেতু নন বিজনেস হেডের ইনকাম, এটা প্রথমে আমরা প্রফিট বিফোর ট্যাক্স থেকে বাদ দিব। দেন কামিং টু আদার লস, এখানে যেমন 16 লাখ টাকার একটা আদার লস আছে। এই আদার লসের দিকে যদি আমরা তাকাই, এদের আদার লসটা আসলে দুটো হেড থেকে আসছে, একটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ লস আর একটা হচ্ছে আদার লস। এটা যে ফরেন এক্সচেঞ্জ লস সেটা কিন্তু আবার আলাদা করে ব্রেকডাউন আছে। ওদের এই ফরেন এক্সচেঞ্জ লসটা আসলে আসছে ফরেন এক্সচেঞ্জ লস 17.96 মিলিয়ন এবং ফরেন এক্সচেঞ্জ গেইন 16.88 মিলিয়ন থেকে। এই যে আবার আমি যদি লস দেখি, লসের মধ্যে একটা হচ্ছে আনরিয়ালাইজড কোনো লস নেই, পুরো লসটাই হচ্ছে রিয়ালাইজড লস। বাট আমি যখন গেইনের দিকে তাকাচ্ছি তখন দেখা যায় যে রিয়ালাইজড গেইন হচ্ছে 3,596 এবং আনরিয়ালাইজড গেইন হচ্ছে 1,68,00,000।
So, আমরা এই টোটাল লসটা, এই যে ফরেন এক্সচেঞ্জের লস যেটা, এটা প্রথমে যোগ করব, বাট যোগ করে যেটা রিয়ালাইজড গেন সেটা আমরা অ্যাড করব, আর যেটা নন রিয়ালাইজড এবং যেটা রিয়ালাইজড গেন সেটা অ্যাড করব, আর যেটা রিয়ালাইজড লস সেটা আমরা আবার এক্সপেন্স হিসেবে বাদ দেব। সেই বিষয়গুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আসে আমরা ফাইন্যান্স এক্সপেন্সেস। এদের আসলে ফাইন্যান্স এক্সপেন্সটা কেন হচ্ছে এটা আমাদের দেখতে হবে। এটা কি ওদের লোনের ফাইন্যান্স এক্সপেন্স, না ওদের আইএফআরএস 16 এর ইন্টারেস্ট এক্সপেন্স, এটা আমাদের দেখতে হবে। এদের আসলে যে ফাইন্যান্স এক্সপেন্স যেটা হয়, এদের টোটাল ফাইন্যান্স এক্সপেন্সটা কিন্তু এদের লোনের ফাইন্যান্স এক্সপেন্স না। এদের এই কত টাকা ফাইন্যান্স চার্জ, এদের 64 লাখ টাকা ফাইন্যান্স চার্জের মধ্যে আইএফআরএস 16 এর মানে ওই যে লিজের ফাইন্যান্স চার্জ আছে 27,26,000। লিজের যে ফাইন্যান্স চার্জ সেটা কিন্তু অ্যাডমিসেবল হবে না। তাহলে লিজের ফাইন্যান্স চার্জ ছাড়া বাকি যে ফাইন্যান্স চার্জ যেটা আছে সেটা অ্যাডমিসেবল হবে। আমি যদি এদের দেখি, এদের টোটাল ফাইন্যান্স চার্জ হচ্ছে এত, এবং সেখানে ওদের লিজের ফাইন্যান্স চার্জ হচ্ছে আপনার 27 লাখ। তার মানে ওদের আদার ফাইন্যান্স চার্জ বা আদার ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 37,08,000। এই 37,08,000 যেটা ইন্টারেস্ট এক্সপেন্স আছে সেটা কিন্তু অ্যাডমিসেবল হবে না। রেদার দেন যেটা অ্যাকচুয়াল ইন্টারেস্ট পেমেন্ট আছে সেটা ওদের জন্য অ্যাডমিসেবল হবে। তো আমরা যেটা বলেছি যে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে যদি ওরা লোন নেয়, তাইলে ওই লোনের অ্যাকচুয়াল হোয়াট এভার দ্য টোটাল ইন্টারেস্ট পেমেন্ট ইজ ডাজন্ট ম্যাটার, ওরা যা ইন্টারেস্ট পেমেন্ট করবে পুরাটাই অ্যাডমিসেবল হবে। বাট রিলেটেড পার্টি থেকে কোনো লোন নিয়ে যদি ইন্টারেস্ট পেমেন্ট হয়, তাহলে সেখানে 15 লাখ টাকার ইন্টারেস্ট পেমেন্ট নিয়ে ইন্ডিয়ার কোনো কোশ্চেন তুলবে না। বাট রিলেটেড পার্টিকে যদি 15 লাখ টাকার বেশি ইন্টারেস্ট দেওয়া হয়, সেখানে বোর্ড ঠিক করবে যে কতখানি ইন্টারেস্ট পেমেন্ট অ্যাডমিসেবল হবে। তো আমাদের এখানে যে লোনটা আছে, লোনের আদার্স যে ফাইন্যান্স চার্জ আছে, এটা বেসিক্যালি ওদের রিলেটেড পার্টিকে দেয়া ইন্টারেস্ট এক্সপেন্স। তো এটা বাদ দেওয়ার পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্কার্স প্রফিট, মানে প্রফিট বিফোর ডাব্লিউপিপি এর 115.98 মিলিয়ন, মানে 11,59 লাখ। সেখান থেকে ওরা ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে পেমেন্ট করেছে 56,15,00,000, এবং ফাইনালি ওরা প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স পেয়েছে 110 মিলিয়ন, মানে 11,03,00,000। তো আমরা সাধারণত ট্যাক্সের কম্পিটিশনটা কিভাবে করি? আমরা ট্যাক্সের কম্পিটিশনটা করি আসলে প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স দিয়ে। সো যদিও আমরা শুরু করব প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স থেকে, শুরু করলেও আমরা কিন্তু হেড ওয়াইজ আলাদা আলাদা করে ট্যাক্সের কম্পিটিশন করব। সো আমরা শুরু করব প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স দিয়ে, করে এখান থেকে নন বিজনেস ইনকাম গুলি বাদ দিব এবং নন বিজনেস এক্সপেন্সেস অন লসেস যোগ করব। যোগ করে আমরা প্রথমে বের করব যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী বিজনেস ইনকাম কত টাকা। দেন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী যে বিজনেস ইনকামটা আছে, এই ইনকামের সাথে আমাদের আয়কর আইনে যে স্পেসিফিক গাইডলাইন দেওয়া আছে যে কোনটা অ্যাডমিসিবল কোনটা ইনঅ্যাডমিসিবল, সেটা আমরা বাদ দিব। বাদ দিয়ে আমরা বের করব আয়কর আইন অনুযায়ী ট্যাক্সেবল বিজনেস ইনকাম কতখানি। আমার কথা বোঝা যাচ্ছে কি? Am I clear? আচ্ছা, আমাকে কেউ একজন বলেন তো, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড নিয়ে আয়কর আইনের স্পেসিফিক ডিরেক্টিভ কি? ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড নিয়ে 49 ধারায় কি বলা আছে? কে বলবেন, বলেন। ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে কতখানি অ্যালাউয়েবল হবে? ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে কতখানি অ্যাডমিসেবল হবে? কারো মনে আছে? 5% নিট মুনাফার 5%। এক্সিলেন্ট। ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে অ্যাডমিসেবল হবে এই যে ডিসক্লোজ বিজনেস ইনকামের 5%। সো আমরা কিন্তু যেটা দেখবো যে ডিসক্লোজ বিজনেস ইনকাম কত, এবং ডিসক্লোজ বিজনেস ইনকামের 5% পর্যন্ত অ্যাডমিসেবল হবে, আর বাকিটা কিন্তু ইনঅ্যাডমিসেবল হবে। এই যে যদি ডিসক্লোজ বিজনেস ইনকামের 5% এর বেশি ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে দেয়া হয় এবং সেখান থেকে কোনো এক্সপেন্স ডিসঅ্যালাউ হয়, সেটার জন্য কি রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে? সেটার জন্য কি রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে? উত্তর হচ্ছে না, রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে না। কেন দিতে হবে না? কারণ হচ্ছে আমরা রেগুলার রেটে ট্যাক্স দিব কেবলমাত্র 55 ধারায় যে এক্সপেন্স গুলি ডিসঅ্যালাউ হচ্ছে সেটার উপর। মানে 55 ধারায় কোনো এক্সপেন্স যদি ডিসঅ্যালাউ হয় এবং ওই
কোম্পানির যদি বিজনেস লসও হয় তথাপি সত্ত্বেও ডিসঅ্যালাউড এক্সপেন্সের উপর রেগুলার রেটে ট্যাক্স দিতে হয়। বাট কোনো একজন যদি 55 ধারায় ডিসঅ্যালাউ না হয় অন্য ধারায়, যেমন 49, 50, 51, 52, 53 বা 54 ধারায় কোন এক্সপেন্স ডিসঅ্যালাউ হয় এবং ওই কোম্পানির যদি বিজনেস লস হয় তাহলে কিন্তু সেটার উপর আর আলাদা করে ট্যাক্স দিতে হবে না। সো ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের যে ডিসঅ্যালাউন্স সেটা হচ্ছে আসলে বা অ্যালাউন্স কতখানি হবে সেটা যেহেতু 49 ধারায় বলা আছে, তো এখানে এক্সেস পেমেন্ট করলেও সেটার উপর রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে না। আচ্ছা, কেউ একজন নামাজ ব্রেকের কথা বলছেন। আহ, আমাদের আসরের নামাজের ওয়াক্ত তো শেষ হবে কয়টায়? আমি আর 10 মিনিটস নেই, আগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি অ্যানালাইসিস করে নেই, অ্যানালাইসিস করে নামাজে যাব, নামাজ থেকে এসে আমরা ইনকাম ট্যাক্সের কম্পিটিশনটা দেখবো। হ্যাঁ, তো আমার মোটামুটি প্রফিট এন্ড লস স্টেটমেন্টের একটা অ্যানালাইসিস হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছি যে আমরা যখন হচ্ছে ট্যাক্স কম্পিটিশন করব তখন যে শুধুমাত্র প্রফিট এন্ড লস স্টেটমেন্ট থেকেই আমাদের ট্যাক্স লায়াবিলিটি আসবে তা কিন্তু না, আমাদের ব্যালেন্স শিটে ও দেখতে হবে। আমি এবার এই কোম্পানির ব্যালেন্স শিটটা যদি একটু দেখি, এই কোম্পানির ব্যালেন্স শিটের মানে ফাইন্যান্সিয়াল পজিশনের শুরুতেই আছে নন কারেন্ট অ্যাসেট। ওদের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের টোটাল ভ্যালু হচ্ছে আপনার 296 মিলিয়ন। আপনারা আসলে একটু খেয়াল করবেন, যদিও এই বিষয়টা ডিরেক্টলি আমাদের ট্যাক্স কম্পিটিশনে আমরা কনসিডার করি না, বাট ট্যাক্স অফিস অ্যাসেসমেন্টের সময় ওরা কিন্তু ঠিক মতোই দেখবে যে আপনার যে অ্যাসেটের এডিশন হচ্ছে অর্থ বছরে 29 মিলিয়নের, এই অ্যাসেটের এডিশন মানে নতুন করে অ্যাসেট যেটা পারচেজ করছেন এটা পারচেজ করে পেমেন্ট করার সময় উচ্চ কর কর্তন করা আছে কিনা। এটা যদি পেমেন্ট করার সময় উচ্চ কর কর্তন করা না থাকে তাহলে সেটার উপর আপনাকে রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। তো আমাদের এখানে যে ডেপ্রিসিয়েশনটা আছে, এই ডেপ্রিসিয়েশনটা হচ্ছে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন। আমরা অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটাকে প্রথমে কি করব, ডিসঅ্যালাউ মানে অ্যাড ব্যাক করব এবং পরবর্তীতে ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা বাদ দিব। এদের রাইট অফ ইউজ অ্যাসেট আছে, সো রাইট অফ ইউজ অ্যাসেট থাকার কারণে রাইট অফ ইউজ অ্যাসেটের অ্যামোর্টাইজেশন এবং ফাইন্যান্স চার্জটা প্রথমে যোগ হবে এবং পরবর্তীতে অ্যাকচুয়াল যে রেন্টাল এক্সপেন্স সেটা বাদ দিব। ইনভেন্টরিজ এর এখানে একটা বিষয় আছে যে এদের ইনভেন্টরিজ এর একটা প্রভিশন আছে। হ্যাঁ, প্রভিশন ফর স্টক অবসোলেন্স, যেটা আমরা এক্সপেন্স হিসেবে সার্চ করছি। সো ইনভেন্টরির এটা ডিসঅ্যালাউ হবে প্রভিশন পার্টটা। ট্রেড রিসিভেবল নিয়ে আলাদা আসলে খুব একটা কিছু না। অ্যাডভান্সের মধ্যে আমরা দেখবো যে আমাদের কোনো অ্যাডভান্স ট্যাক্স দেয়া আছে কিনা। সো আমরা ওই অ্যাডভান্স ট্যাক্সটা বেসিক্যালি ট্যাক্স পেমেন্ট হিসেবে কনসিডার করব। সো ইন্টারেস্ট রিসিভেবল যেহেতু আছে তার মানে ইন্টারেস্ট ইনকাম আছে, আমরা এটা অলরেডি দেখিয়েছি। ইনভেস্টমেন্ট ইন এফডিআর আছে, এদের ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে। সো অ্যাসেট পোরশনে আর খুব একটা কিছু ওইভাবে দেখার নাই। দেন কামিং টু শেয়ার ক্যাপিটাল, আমি আপনাদেরকে যেটা বলেছি শেয়ার ক্যাপিটালে ডিউরিং দি পিরিয়ডে যদি কোনো শেয়ারের ক্যাপিটাল ইনক্লুশন হয় সেটা ব্যাংকিং চ্যানেলে এসেছে কিনা সেটা মেক শিওর করতে হবে। আমাদের এখানে ডিউরিং দি পিরিয়ডে কোনো নিউ শেয়ার ক্যাপিটাল আসে নাই, আসলে আমাদের দেখতে হতো এটা ব্যাংকিং চ্যানেলে আসছে কিনা। সো আমাদের আপাতত এই কনসিডারেশন নেই। ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি আছে এখানে। এমপ্লয়ি বেনিফিট গ্র্যাচুইটি, আমি যদি গ্র্যাচুইটির দিকে তাকাই, ওদের গ্র্যাচুইটির জন্য যেটা আছে 28 নাম্বার নোটে, ওদের গ্র্যাচুইটির যে প্রভিশনটা ওটা ওরা কি করছে, ওই যে এমপ্লয়ি রিলেটেড এক্সপেন্সে বুক করছে। ওই অর্থ বছরে গ্র্যাচুইটির প্রভিশন এমপ্লয়ি রিলেটেড এক্সপেন্সে চার্জ করেছে 48 লাখ, আর অ্যাকচুয়ালি ওরা গ্র্যাচুইটি বাবদ পেমেন্ট করেছে 3,12,000। তো আমরা যখন কম্পিটিশন করবে 48,90,000 এটাকে আমরা যোগ করব এবং অ্যাকচুয়াল যে গ্র্যাচুইটি পেমেন্ট 3,12,000 সেটাকে আমরা বাদ দিব। দেন ওদের লিজ অব্লিগেশন আছে, লিজের অলরেডি আমরা ট্রিটমেন্টের কথা বলেছি। লোন ফ্রম রিলেটেড পার্টি, যেটা আমি বলেছি রিলেটেড পার্টির ওদের লোন থেকে 37 লাখ টাকার একটা ইন্টারেস্ট চার্জ আছে। আমাদের দেখতে হবে ইন্টারেস্ট আসলে পেমেন্ট হয়েছে কিনা এবং পেমেন্ট হলে কতখানি পেমেন্ট হয়েছে। 15 লাখের নিচে হলে আমরা উইদাউট এনি কোশ্চেন সেটা অ্যাডমিসেবল করতে পারি। 15 লাখের বেশি পেমেন্ট হইলেও সেটা আমরা সার্চ করবো, বাট অ্যাসেসমেন্টের সময় ট্যাক্স অফিস এটা আবার দেখবেন। ট্রেড পেয়েবলের ক্ষেত্রে আমাদের যেটা আমি আপনাদেরকে 67 ধারায় বলেছি যে এই ট্রেড পেয়েবলের এইজিং শিডিউল দেখতে হবে। 3 বছরের মধ্যে এই ট্রেড পেয়েবলটা মানে 3 বছরের বেশি আউটস্ট্যান্ডিং কোনো ট্রেড পেয়েবল আছে কিনা, যদি থাকে সেটা কিন্তু আপনার ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে অ্যাড হয়ে যাবে। আদার্স পেয়েবলের মধ্যে দেখতে হবে কনস্ট্রাকশন কোম্পানির কোনো
পেবল আছে কিনা, সেটা যদি 2 বছরের বেশি আউটস্ট্যান্ডিং পেবল হয় সেটাও কিন্তু একইভাবে আপনার ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যানালাইসিস। এবং এইটার সাথে সাথে আমরা ওই যে যেটা আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে অডিট রিপোর্টে ডিরেক্টলি পার কুইজিটের ব্রেকডাউন নাই স্যালারি রিলেটেড। আমরা এই প্রতিষ্ঠানের ট্যাক্স কম্পিটিশনের আগে এদের পার কুইজিটের ব্রেকডাউনটা নিব, ওদের প্রমোশনটা এবং অ্যাডভার্টাইজমেন্ট আলাদা করে স্প্লিট করা নাই, সেটা আমরা আলাদা করে নিব। এবং ওদের টোটাল যে ট্যাক্স পেমেন্টটা আছে, টোটাল ট্যাক্স পেমেন্টটা কোন কোন খাতে হয়েছে সেটা আমরা নিব। লাস্ট ইয়ারের ওদের ট্যাক্স রিটার্নটা নিব। আর অবশ্যই স্যান্ড অডিট রিপোর্ট এটা তো আমরা নিব, নিলে আমরা এদের ট্যাক্স রিটার্নটা মানে প্রিপেয়ার করতে পারি। সো ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারের আগে আমরা কম্পিটিশন করব, দেন হচ্ছে রিটার্নটা প্রিপেয়ার করব। এই মুহূর্তে আমি একটা নামাজের ব্রেক নিচ্ছি, এখন বাজে 4:53, আমরা ঠিক 5টায় ব্যাক করবো। হ্যাঁ, তো 5টায় আবার আমরা শুরু করবো, রিজিউম করবো। থ্যাংক ইউ, একটু নামাজ ব্রেক।
Welcome to you all in our fourth session. I hope আমরা মনে হয় নামাজ পড়ে আসতে পারছি। তো আমরা কি শুরু করব? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। তো আমরা আমাদের এবার মূল আলোচনায় চলে আসি। এবার আমরা এই যে গিভেন কেসটা বা যে কোম্পানির আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করলাম, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর বেসিস করে আমরা এবার ট্যাক্সটা কম্পিটিশন করব। সো ট্যাক্স কম্পিটিশনের জন্য আসলে স্পেসিফিক কোনো ফরম্যাট নেই। আপনি আয়কর আইন অনুযায়ী নিজের সুবিধা মতো বা একটা আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাটে আপনি ট্যাক্স কম্পিটিশন করতে পারেন। আমি সাধারণত ট্যাক্স কম্পিটিশনের জন্য 5টা কলাম ইউজ করি, যেখানে ফার্স্ট কলামে আমি পার্টিকুলারসটা দেই, সেকেন্ড কলামে হচ্ছে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এর স্পেসিফিক নোটগুলি দেই ফর রেফারেন্সেস, এবং থার্ড কলামে সাধারণত হচ্ছে আমি যেটা করি যে আপনাদের কতখানি অ্যাডমিসেবল, কতখানি ইনঅ্যাডমিসেবল, কিংবা আমাদের সেপারেট কম্পিটিশনের জন্য যে শিটগুলি দিচ্ছি শিটের রেফারেন্স আমি রাখি। দেন ফোর্থ কলাম, এটা হচ্ছে ইনার কলাম, ভিতরের আমাদের সাব কলামের সামেশন এর জন্য আমি এটা রাখি, এবং লাস্টলি হচ্ছে ফাইনাল কলাম। সো এই 5টা কলামে আপনারা চাইলে ট্যাক্স কম্পিটিশনটা ইউজ করতে পারেন, কিংবা আপনাদের সুবিধা মতো। তো যেহেতু আমরা ট্যাক্স কম্পিটিশনটা ট্যাক্স রিটার্নের সাথে আলাদা করে দিব, সেহেতু আমরা এখানে একটু সুন্দর করে ক্লিয়ারলি কোম্পানির নাম, কোম্পানির টেম, কোন পিরিয়ডের জন্য রিটার্নটা আমরা প্রিপেয়ার করছি, এবং এটা রিলেভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার কত সেটা আমরা একটু টাইটেলে লিখে দিতে পারি। দেন আমরা স্টেটমেন্টের নামটা দিতে পারি যে কম্পিটিশন অফ টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স লাইবিলিটি দেয়ার। সো এইভাবে হেডিং দেওয়ার পরে আমরা আমাদের কম্পিটিশনটা শুরু করব। সো আমি যেটা বলেছি, আমরা আসলে কম্পিটিশনটা শুরু করব আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, স্পেসিফিকলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের প্রফিট বিফোর ট্যাক্স থেকে। আমাদের এবিসি প্রাইভেট লিমিটেড কোম্পানি 30 জুন 2025-এ প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে আপনার কত, 110 মিলিয়ন। আমরা শুরু করব কিন্তু প্রফিট বিফোর ট্যাক্স 110 মিলিয়ন থেকে। এই যে প্রফিট বিফোর ট্যাক্স, এখানে যে শুধুমাত্র বিজনেস ইনকাম আছে তা কিন্তু না, এখানে বিজনেস ইনকামের পাশাপাশি অন্যান্য খাতের ইনকাম আছে। বাট আমাদের আয়কর আইন অনুযায়ী আমরা ইনকামকে 7টা ডিফারেন্ট হেড ওয়াইজ কম্পিটিশন করতে হবে। সো আমরা প্রথমে প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী বিজনেস ইনকাম কতখানি আছে সেটা বের করব। এটা করার জন্য আমরা যেটা করব যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি অন্য কোনো এক্সপেন্সেস বা লসেস থাকে সেটা আমরা অ্যাড করে দিব। এটা যেহেতু আগে যোগ করা ছিল, এবার আমরা এটাকে বাদ দিব, এবং আমাদের যে আদার ইনকাম আছে এটা যেহেতু আগে যোগ ছিল সেটা আমরা এখন বাদ দিয়ে দিব। তো আমরা শুরুতে কি করলাম, আদার লসেস এন্ড এক্সপেন্সেস সেটা অ্যাড করলাম, এবং আদার যে ইনকাম গুলি আছে, মানে নন বিজনেস ইনকাম যেটা আছে, লাইক ইন্টারেস্ট অন এফডিআর, ইনভেস্টমেন্ট ইনকাম এবং আদার ইন্টারেস্ট ইনকাম, এই কয়টা আমরা বাদ দিলাম। বাদ দিয়ে আমরা এখন যেটা পাচ্ছি ইনকাম ফ্রম অপারেশন, মানে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিংবা অডিট রিপোর্ট অনুযায়ী আমাদের অপারেটিং ইনকাম কতখানি সেটা আমরা বের করি। এই অপারেটিং ইনকাম আমাদের কয়েকটা ক্ষেত্রে লাগবে। কেউ কি বলতে পারবেন এই অপারেটিং ইনকাম আমাদের কখন কখন লাগবে, কোন কোন থ্রেশহোল্ডের জন্য এই অপারেটিং ইনকামটা লাগবে? এটা বেসিক্যালি আমাদের ডিসক্লোজ বিজনেস ইনকাম। এটা কোথায় কোথায় লাগবে? ডিসক্লোজ বিজনেস ইনকাম কোথায় কোথায় লাগবে? এনিওয়ান? ডিসক্লোজ, WPPF সরি জি বলুন। WPPF প্রমোশনাল এক্সপেন্সের ক্ষেত্রে লাগবে, এই ফরেন ইয়ের সময় লাগবে, ফরেন ট্যুরের সময় লাগবে, তারপর হচ্ছে WPPF এর সময় লাগবে। এমডি ম্যানেজিং ডিরেক্টরদের পার্ক ভিজিটের সময় লাগবে। না, থ্যাংক ইউ, আপনি কয়েকটা বলেছেন, অ্যাটলিস্ট ট্রাই করেছেন, ট্রাই করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্লোজ বিজনেস ইনকামটা আমাদের একটা যেটা আমরা বলছি WPPF, একজন বলছিলেন যে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের অ্যাডমিসেবল লিমিটটা হবে এই ডিসক্লোজ বিজনেস ইনকাম বা অপারেটিং ইনকামের 5%। একইভাবে ওই যে আপনারা যেটা বলছেন ফরেন কোম্পানির
হেড অফিস এক্সপেন্স বা ইন্টার গ্রুপ বিজনেস এক্সপেন্স যদি ক্লেম করা থাকে, সেই ফরেন মানে হেড অফিস এক্সপেন্সটা হবে এই ডিসক্লোজ বিজনেস ইনকামের 10%। আর একটা যেটা আছে যে কোনো কোম্পানি যদি রয়্যালটি, টেকনিক্যাল ফি, টেকনিক্যাল নো হাউ ফি ক্লেম করে, তাহলে ওই রয়্যালটি, টেকনিক্যাল ফি, টেকনিক্যাল নো হাউ ফি এর অ্যালাউয়েবল লিমিটটা হবে ডিসক্লোজড ইনকামের 15% অথবা ওদের রিনিউয়াল টার্ন ওভারের 6%, হুইচ এভার ইজ লোয়ার। তো এই অপারেটিং ইনকামটা বেসিক্যালি আমাদের WPPA, তারপরে রয়্যালটি, টেকনিক্যাল ফি এবং হেড অফিস এক্সপেন্স, এই সমস্ত ক্ষেত্রে অ্যালাউয়েবল লিমিটটা জানার জন্য লাগবে। আর সবচেয়ে যেটা এগুলি যদি নাও থাকে তথাপি সত্ত্বেও আমাদের আসলে ইনকাম ফ্রম অপারেশনটা করতে হবে, কারণ এখান থেকে আমরা আমাদের বিজনেস ইনকামটা বের করবো। এবার আসি, এটা আসলে আমাদের কি মানে ইয়ে অনুযায়ী, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী আমাদের আসলে অপারেটিং ইনকাম এতখানি, বাট আমাদের ট্যাক্স আইনে আবার আলাদা আলাদা করে কি বলছে যে আমরা যে এক্সপেন্স গুলি ক্লেম করছি সবগুলি এক্সপেন্স ট্যাক্স আইন মানবে না, কিছু এক্সপেন্স হচ্ছে ওর মতো করে মানবে, আর কিছু এক্সপেন্স হচ্ছে টোটালি ডিসঅ্যালাউ করছে। তো এই জন্য আমরা প্রথমে যেটা করবো, যে এক্সপেন্স গুলি ট্যাক্স আইনের মতো করে অ্যালাউ করছে, আমাদের অডিট রিপোর্টে আমরা যে যতখানি ক্লেম করেছি ততখানি প্রথমে অ্যাড ব্যাক করবো ফর সেপারেট কনসিডারেশন, দেন আয়কর আইন আমাদেরকে যতখানি অ্যালাউ করছে সেটা আমরা বাদ দিই। তো এই অপারেটিং ইনকামের সাথে আমরা যোগ করে দিব এক্সপেন্স ফর সেপারেট কনসিডারেশন। কি আনলাম? শুরুতে আনলাম অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন। আমাদের তিনটা কস্ট সেন্টারে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ছিল। নোট নাম্বার 20.1 এটা ছিল আমাদের লেবার এন্ড ওভারহেড, দেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এন্ড সেলিং এক্সপেন্স। তিন নোটে আমাদের অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ছিল। আমি যদি আপনাদেরকে ইনফ্যাক্ট একটু দেখাইও, আমাদের এই যে তিনটা নোটে ছিল, প্রথমে ছিল আপনার নোট নাম্বার 20.1, এখানে আমাদের ডেপ্রিসিয়েশন ছিল এই টাকাটা, এইটা প্লাস হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে ডেপ্রিসিয়েশন ছিল এইটা, প্লাস হচ্ছে আমাদের সেলিং এক্সপেন্সের আন্ডারে ডেপ্রিসিয়েশন ছিল আপনার এইটা। টোটাল আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে আপনার 30 মিলিয়ন, হ্যাঁ মানে 3 কোটি কত 3,94,000। তো আমরা এই যে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন যেটা আছে সেটা আমরা শুরুতে যোগ করলাম। দেন অ্যামোর্টাইজেশন অন রাইট অফ ইউজ অ্যাসেট, যেটা আমরা বলছি আমাদের 55 ধারায় যেটা বলা হচ্ছে, কোনো এন্টিটি যদি IFRS 16 এর অ্যাকাউন্টিং ফলো করে, ওদের যে অ্যামোর্টাইজেশন রাইট অফ ইউজ অ্যাসেটের অ্যামোর্টাইজেশনটা আছে সেটা অ্যাড হবে, এবং একই সাথে অ্যামোর্টাইজেশনের যে ইন্টারেস্ট এক্সপেন্স আছে সেটাও কিন্তু অ্যাড ব্যাক হবে। আমি যদি আপনাদেরকে আমাদের অডিট রিপোর্ট দেখাই, আমাদের অডিট রিপোর্টে যে রাইট অফ ইউজ অ্যাসেটের অ্যামোর্টাইজেশন এক্সপেন্স আছে এই যে দুই জায়গায়, হ্যাঁ যে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স হচ্ছে টোটাল 1,43,99,000, এই যে 1,43,99,000। আর রাইট অফ ইউজ অ্যাসেটের ইন্টারেস্ট চার্জ ছিল, যদি আমি আপনাদেরকে সেটাও দেখাই, আমাদের রাইট অফ ইউজ অ্যাসেটের ইন্টারেস্ট চার্জ ছিল আপনার 27,26,000। এই 27,26,000 এবং রাইট অফ ইউজ অ্যাসেটের অ্যামোর্টাইজেশনটা আমরা প্রথম সেপারেট কনসিডারেশনের জন্য যোগ করলাম। দেন ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাক্রুড অন রিলেটেড পার্টি, আমাদের যে টোটাল ফাইন্যান্স চার্জ ছিল 64,34,000, কত এই যে 64,34,000 ইন্টারেস্ট এক্সপেন্স, এটা আমরা প্রথমে পুরোটাই যোগ করেছি। এই রিলেটেড পার্টির ইন্টারেস্ট লোনটা এটা তো আসলে অ্যাক্রুয়াল বেসিসে হয়, এবং যতখানি আবার ওনারা পেমেন্ট করবে সেটা আবার আমরা বাদ দিব। তো এটা আমাদের আগে থেকে ডিটেলসটা লাগবে যে ওরা আসলে অ্যাকচুয়ালি পেমেন্ট কতখানি করেছে। তো অডিট রিপোর্টের আমরা পুরো ইন্টারেস্ট অ্যাক্রুডটা অ্যাড করলাম। দেন সেলস প্রমোশনাল এক্সপেন্স, এটা আমি যদি আপনাদেরকে আবার দেখাই, আমাদের সেলস প্রমোশনাল এক্সপেন্সটা ছিল সেলিং এক্সপেন্সের আন্ডারে। টোটাল সেলস প্রমোশনাল এক্সপেন্স ওরা ক্লেম করেছে 5,99,70,000, বাট আমরা কিন্তু 5,99,000 যোগ করিনি, আমরা যোগ করছি 4 কোটি। কেন 4 কোটি যোগ করছি? কারণ হচ্ছে আমরা যখন ফার্দার অ্যানালাইসিস করলাম বা এনটিটির সাথে কথা বললে যেটা জানা গেল যে ওরা প্রমোশনাল এবং অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স একসাথে বুক করছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ছিল 1 কোটি এবং প্রমোশনাল এক্সপেন্স ছিল 4 কোটি। তো দুটো মিলে টোটাল ছিল 5 কোটি। সো 5 কোটির মধ্যে থেকে শুধুমাত্র প্রমোশনাল নিয়ে যেহেতু আমাদের স্পেসিফিক
রেস্ট্রিকশন আছে, এই জন্য আমরা শুধু প্রমোশনাল এক্সপেন্সটা নিয়ে আসি। এই বিষয়গুলি আসলে ট্যাক্স অফিস মানতে চায় না। উচিত হচ্ছে অডিট রিপোর্টে এটা সেপারেটলি বুক করা। আপনি যদি অডিট রিপোর্টে সেপারেটলি বুক না করেন, পরবর্তীতে ট্যাক্স অফিস অ্যাসেসমেন্টের সময় এই বিষয়গুলি আসলে মানতে চাইবেন না। তো যাই হোক, কেউ যদি একসাথে করে ফেলে সেক্ষেত্রে উনি সেগ্রিগেট করে দিতে পারেন রিটার্নে, যেমন ওনাদের আমরা সেগ্রিগেট করেছি। দেন কামিং টু ওভারসিজ ট্রাভেলিং এক্সপেন্স, এদের ওভারসিজ ট্রাভেলিং এক্সপেন্স দুটো কস্ট সেন্টারে ছিল। অডিট রিপোর্ট 1,81,000। ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে 56 লাখ টাকা পেমেন্ট করছে, এটাও আমরা যোগ করলাম। এন্টারটেইনমেন্ট এক্সপেন্স ওদের 3টে কস্ট সেন্টারে ছিল, 7,74,000, এটা আমরা যোগ করে দিলাম। সো টোটাল আমরা সেপারেট কনসিডারেশনের জন্য 9,83,00,000 যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে আমাদের টোটাল এখন অপারেটিং ইনকাম আসছে 19,16,00,000। এটার সাথে আমরা আরো কিছু এক্সপেন্স অ্যাড করব, যেটা আয়কর আইন আমাদেরকে ক্লিয়ারলি বলছে এটা ইনঅ্যাডমিসেবল। সেটা হচ্ছে প্রভিশন ফর এমপ্লয়ি বেনিফিট, গ্র্যাচুইটি। হ্যাঁ, একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওদের গ্র্যাচুইটির প্রভিশন ছিল। হ্যাঁ, এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, ওদের গ্র্যাচুইটির প্রভিশন ছিল 48,90,000 এবং গ্র্যাচুইটির অ্যাকচুয়াল পেমেন্ট হচ্ছে 3,12,000। সো গ্র্যাচুইটির যে প্রভিশন এটা আমরা যোগ করে দিলাম। ইম্পেয়ারমেন্ট অফ রিসিভেবল, যেটা এটাও আমরা অ্যাড করে দিলাম, কারণ রিসিভেবল যে কোনো অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট এক্সপেন্স কিংবা এটার প্রভিশনাল এক্সপেন্স ইনঅ্যাডমিসেবল হবে। ওদের স্টকের অবসোলেন্স ছিল, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি ইনভেন্টরির আন্ডারেও। যদি আপনাদেরকে যদি আবার দেখাই, সো ওদের যেমন সিওজিএস এ আন্ডারে যেটা ছিল যে নোট নাম্বার 20-তে, এই যে প্রভিশন ফর স্টক অবসোলেন্স 31,28,000, সেটা যেহেতু প্রভিশনাল এক্সপেন্স এটা আমরা যোগ করলাম। একইভাবে ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে কি ছিল, ইম্পেয়ারমেন্ট অফ রিসিভেবল ছিল, এটা সেলিং এর আন্ডারে ছিল। ইম্পেয়ারমেন্ট অফ রিসিভেবল 34,78,000, সেটা আমরা যোগ করলাম। রিয়ালাইজ ফরেন এক্সচেঞ্জ গেইন লস, আমরা শুরুতে কিন্তু টোটাল যে ফরেন এক্সচেঞ্জ লস যেটা আছে সেটা যোগ করেছি, আর পরবর্তীতে শুধুমাত্র যেটা রিয়ালাইজড গেইন সেটা আমরা অ্যাড করলাম, এবং যেটা আনরিয়ালাইজড পোর্শন সেটা কিন্তু আমরা নেই। সো আমাদের টোটাল থেকে রিয়ালাইজড গেইন যেটা 3,596, সেটা আমরা যোগ করেছি, আর যেটা রিয়ালাইজড লস সেটা আবার আমরা একইভাবে বাদ দিয়েছি, এটা আমাদের যেতেই ছিল। দেন ডোনেশন এক্সপেন্স, যেটা যেহেতু এনবিআর অ্যাপ্রুভ খাতে হয়নি, এটা আমরা যোগ করেছি। এবং অ্যাক্সেস পার্ক ভিজিট, এটা কিন্তু আমাদের অডিট রিপোর্টের কোথাও নেই। আমরা এই অ্যাক্সেস পার্ক ভিজিটের জন্য পেরোল ডিপার্টমেন্টে কথা বলবো। এই এন্টিটির আমি যদি হাইপোথেটিক্যালি দেখাই, ওদের যে টোটাল স্যালারি ছিল, এই স্যালারিজটা ওরা অ্যারাউন্ড কতজন এমপ্লয়িকে দিয়েছে আমি যদি বলি, এরা অ্যারাউন্ড এই স্যালারিটা 245 জন এমপ্লয়িকে দিয়েছে। এই 245 জন এমপ্লয়ি যে টোটাল স্যালারি ব্রেকডাউন, সেখান থেকে আমরা যেটা দেখলাম যে ওদেরকে অ্যানুয়াল পারকুইজিট বেনিফিট দিয়েছে আপনার 156 মিলিয়ন, মানে 15,61,00,000 ওদেরকে পারকুইজিট বেনিফিট দিয়েছে। এখন যে পারকুইজিট বেনিফিট দিয়েছে এটা কিন্তু সবার জন্য অ্যাক্সেস পারকুইজিটের লিমিট এক্সিড করবে না। এখানে যদি আমি দেখাই, যেমন A1 যে এমপ্লয়ি, উনার কিন্তু টোটাল পারকুইজিট বেনিফিট ছিল 4.5 লাখ, এবং উনার জন্য অ্যালাউয়েবল হচ্ছে 20 লাখ, তাহলে উনার জন্য কোনো ডিসঅ্যালাউন্স হয় না। আবার এমপ্লয়ি নাম্বার 2, উনার জন্য কিন্তু উনি পারকুইজিট লিমিটের মধ্যে আছেন, বাট এমপ্লয়ি নাম্বার 3 উনার কিন্তু 41,46,000 পারকুইজিট বেনিফিট উনার দেওয়া হয়েছে। সো উনার জন্য অ্যাক্সেস পারকুইজিট হয়েছে 21,46,000। এইরকম করে টোটাল আপনার অ্যাক্সেস পারকুইজিট আসছে আপনার 38,11,000। সো অ্যাক্সেস পারকুইজিট 55 দ্বারাই টোটালি ইনঅ্যাডমিসেবল। সো আমরা অ্যাক্সেস পারকুইজিটটা অ্যাড করে দিলাম, তাহলে এখানে অ্যাডমিসেবল আরো অ্যাড হলো 1,53,00,000। এবার আমরা বাদ দিব আয়কর আইন আমাদেরকে যতখানি অ্যাডমিসেবল করেছে, যেটা আমরা সেপারেট কনসিডারেশনের জন্য নিয়েছি। যেমন আমরা এখানে ওভারসিজ ট্রাভেলিং শুরুতে আমরা যোগ করে দিয়েছি কতখানি, 1,81,000। এখন দেখবো যে ওভারসিজ ট্রাভেলিংটা আমাদের অ্যালাউবল কিনা। সো ওভারসিজ ট্রাভেলিং অ্যালাউবল কতখানি হবে, ওদের টার্নওভারের 0.5%। টার্নওভার আমি আপনাদেরকে একটু আগে বলেছি, টার্নওভার বলতে আমরা বুঝাচ্ছি ওদের নেট সেলস 1205 মিলিয়ন। সো ওদের এই নেট সেলস এর 0.5% পর্যন্ত
হবে আপনার অ্যালাউবল ওভারসিজ ট্রাভেলিং। সো এদের অ্যালাউবল ওভারসিজ ট্রাভেলিং হচ্ছে 60 লাখ টাকা, কিন্তু ওরা খরচ করছে কত, 1,81,000। তাহলে যা খরচ হচ্ছে পুরোটা অ্যাডমিটেবল। এখন কোনো কারণে যদি ওদের অ্যাকচুয়াল ফরেন ট্রাভেলিং আসতো 70 লাখ, তাহলে আমরা কিন্তু অ্যাডমিটেবল রাখতাম 60,26,000। অ্যাকচুয়াল যদি হইতো 50 লাখ, তাহলে আমরা ওই 50 লাখই দিতাম। হ্যাঁ, সো আমরা যেহেতু কম করেছি, তো 1,81,000 করেছি, আমাদের টোটাল ওভারসিজ ট্রাভেলিং এক্সপেন্সটাই অ্যাডমিসেবল। পরে আসি আমরা সেলস প্রমোশনাল এক্সপেন্স। সেলস প্রমোশনাল এক্সপেন্স ওরা কত ক্লেম করছে? সেলস প্রমোশনাল এক্সপেন্স 4 কোটি টাকা ক্লেম করছে। বাট সেলস প্রমোশনাল কতখানি অ্যালাউবল হবে ওভারসিজ ট্রাভেলিং এর মতো? সেলস প্রমোশনাল এক্সপেন্সও অ্যালাউবল হবে টার্নওভারের 0.5%। সো যদি ওরা 4 কোটি টাকা ক্লেম করেছে বা এক্সপেন্স করেছে, এখান থেকে আয়কর আইন অনুযায়ী অ্যালাউবল হবে মাত্র 60,26,000। তার মানে এখান থেকে বিশাল অঙ্কের একটা ডিসঅ্যালাউন্স হবে। কত টাকা? এই আপনার 3,45,20,000 টাকা ডিসঅ্যালাউ হবে। এবং যেটা ডিসঅ্যালাউ হবে এটার উপর কিন্তু কোম্পানিকে কি করতে হবে? 27.5% রেটে ট্যাক্স দিতে হবে। তার মানে কোম্পানির এই ডিসঅ্যালাউন্স, 3 কোটি টাকার ডিসঅ্যালাউন্সের উপর 94,93,000 টাকার একটা কিন্তু ট্যাক্স লাইবিলিটি চলে আসবে। হাওয়েভার সেটা আমরা একটু পরে আবার দেখবো না। আমরা যেটা বলছি যে ওভারসিজ ট্রাভেলিংটা অ্যালাউ হবে টার্নওভারের 0.5%। উনি যেহেতু বেশি খরচ করছে, উনি ম্যাক্সিমাম যে অ্যালাউবল লিমিট, সে অ্যালাউবল লিমিট 60,26,000 পাবে। এরপরে আসি ইন্টারেস্ট পেইড টু রিলেটেড পার্টি। ওরা রিলেটেড পার্টিকে আমি যদি দেখাই, ওদের রিলেটেড পার্টিকে ইন্টারেস্ট দিয়েছে ওদের 27 লাখ। কত ইন্টারেস্ট চার্জ করছে? 35,40,000। আর ওরা পেমেন্ট করছে 15 লাখ, এবং 15 লাখ টাকা পর্যন্ত পেমেন্টের উপর কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। সো ওরা যে পেমেন্ট করছে পুরো পেমেন্টটাই আমরা অ্যাডমিসেবল হিসেবে নিয়ে নিচ্ছি। দেন ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যাজ পার থার্ড শিডিউল। ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা কিন্তু খুব ক্রিটিক্যাল এন্ড ভাইটাল। ট্যাক্স ডেপ্রিসিয়েশন করতে হলে সবার আগে আমাদের যেটা করতে হবে, 2024-এর 30শে জুনের যে ট্যাক্স রিটার্নটা ছিল, ওই ট্যাক্স রিটার্নের ক্লোজিং রিটার্ন ডাউন ভ্যালু নিতে হবে। আমরা লাস্ট ইয়ারের ট্যাক্স রিটার্নের ক্লোজিং রিটার্ন ডাউন ভ্যালু হবে এই বছরের আমাদের ট্যাক্সের ওপেনিং রিটার্ন ডাউন ভ্যালু। সো এরা যেটা করলো লাস্ট ইয়ারে সাবমিটেড, এটা অডিট রিপোর্ট থেকে নিলে হবে না, এটা নিতে হবে কোত্থেকে? সাবমিটেড ট্যাক্স রিটার্ন থেকে। সো সাবমিটেড ট্যাক্স রিটার্ন থেকে অ্যাসেটের ওপেনিং রিটার্ন ডাউন ভ্যালু নিলে, দেন ডিউরিং দি পিরিয়ডের অ্যাসেটের এডিশনটা যোগ হলো। আমি যদি একটা দেখাই, লেটস সে প্ল্যান্ট এন্ড মেশিনারির এডিশন হচ্ছে 4,43,000। এডিশনটা আমরা কোথায় পাবো? ফিক্সড অ্যাসেট শিডিউলের এডিশন ডিউরিং দি পিরিয়ড। ওদের যেমন প্ল্যান্ট এন্ড মেশিনারিজ এর এডিশন হয়েছে 4,43,000। সো যেই খাতে এডিশন হয়েছে আমরা ওই সবগুলো এডিশন যোগ করব। দেন ডিসপোজাল থাকলে ডিসপোজাল বাদ দিব, যেমন কালার ক্রিয়েশন মেশিনের ডিসপোজাল ছিল, আমরা আবার এটা ডিসপোজালটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমরা পাচ্ছি হচ্ছে অ্যাসেটের ডেপ্রিসিয়েশন বেস। এই ডেপ্রিসিয়েশন বেসের উপর আমরা দুটো ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারি, একটা হচ্ছে নরমাল ডেপ্রিসিয়েশন আর একটা হচ্ছে ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন। নরমাল ডেপ্রিসিয়েশনটা এটা আপনার যে ট্যাক্স বেস ভ্যালু, এটার উপর হচ্ছে আমরা সার্চ করব। তো এইটার উপর হচ্ছে আমাদের থার্ড শিডিউলে গিভেন রেটে সার্চ করব। ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন শুধুমাত্র দুটো আইটেমের জন্য করা যাবে, একটা হচ্ছে বিল্ডিং আর একটা হচ্ছে প্ল্যান্ট এন্ড মেশিনারি। সো ইনিশিয়াল ডেপ্রিসিয়েশনটা সার্চ হয় সাধারণত কিসের উপরে? ডিউরিং দি পিরিয়ডে যেটা এডিশন হচ্ছে সেটার উপরে। তো এই ডিউরিং দি পিরিয়ডে আমরা ইনিশিয়ালটা শুধুমাত্র 4,43,000-এর উপর 25% রেটে করতে পারবো। সো নর্মাল এবং ইনিশিয়াল আর অন্য কোনো আইটেমের জন্য করা যাবে না। নর্মাল এবং ইনিশিয়াল, বিল্ডিং এবং ইকুইপমেন্ট ছাড়া অন্য কোনো আইটেমের এডিশনের উপর ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন চার্জ হবে না। সো এই দুটো নরমাল ডেপ্রিসিয়েশন এবং ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন যোগ করলে আমরা পাবো টোটাল ডেপ্রিসিয়েশন। তো এদের এই ট্যাক্স ডেপ্রিসিয়েশন হচ্ছে 1,80,00,000। আর আমরা এই ট্যাক্স বেস থেকে ট্যাক্সের ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাচ্ছি ক্লোজিং রিটার্ন ডাউন ভ্যালু। এটা আবার নেক্সট ইয়ারে যখন ট্যাক্স কম্পিটিশন হবে তখন আবার ওপেনিং রিটার্ন বা ডাউন ভ্যালু হিসেবে চলে যাবে। তো আমাদের এখানে ট্যাক্স ডেপ্রিসিয়েশন কত আসছে? 1,80,00,000। আমি যদি ফিরে যাই আপনাদেরকে দেখাই, ওরা কিন্তু অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন চার্জ করেছে এর থেকে বেশি। ওদের অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ছিল কত? 3 কোটি। 3 কোটি, হোয়ারএস ট্যাক্স ডেপ্রিসিয়েশন আমরা কত পেলাম? 1,80,00,000।
দেন কামিং টু অ্যাকচুয়াল গ্র্যাচুইটি পেমেন্ট, এটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে ওদের যে গ্র্যাচুইটি, যেটা গ্র্যাচুইটির প্রভিশন কিন্তু ওদের প্রভিশন কিন্তু ওদের আহ, বেশি, আর ডিউরিং দি পিরিয়ডের পেমেন্ট কম। সো ওদের যেটা প্রভিশন ছিল সেটা আমরা এক্সপেন্স হিসেবে এক্সপেন্সে অ্যাড ব্যাক করেছি, আর যেটা অ্যাকচুয়াল গ্র্যাচুইটি পেমেন্ট সেটা কিন্তু আবার আমরা বাদ দিয়েছি। ওকে, দেন রেন্টাল এক্সপেন্স, আইফআরএস 16 এর যে ট্রিটমেন্টটা, আইফআরএস 16 এর ট্রিটমেন্ট বলছে যে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স এবং ইন্টারেস্ট এক্সপেন্সটা অ্যাড হবে, আর যে অ্যাকচুয়াল যে রেন্টাল এক্সপেন্স সেটা বাদ দিবে। তো আমাদের যে অ্যাকচুয়াল রেন্টাল এক্সপেন্স, আমাদের যদিও এটা অনেক সময় অডিট রিপোর্টে থাকে না, আমাদের এখানে ছিল, আমরা অ্যাকচুয়াল রেন্টাল এক্সপেন্সটা বাদ দিয়েছি। আর যদি না থাকে তাহলে আপনি এটা অবশ্যই আলাদা করে নিয়ে নেবেন। যেমন ওদের অ্যাকচুয়াল রেন্টাল পেমেন্ট ছিল 1,65,00,000, তো আমরা এই 1,65,00,000 বাদ দিয়েছি। ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড, একটু আগে আমি বলেছি এটা অ্যালাউবল হবে ডিসক্লোজ বিজনেস ইনকামের 15%। সো আমাদের যে ডিসক্লোজ বিজনেস ইনকাম, যেটা ডিসক্লোজ বিজনেস ইনকামের 5%, আমরা কি করছি, আমরা অ্যালাউবল এক্সপেন্স হিসেবে নিচ্ছি। সো ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের পেমেন্ট হিসেবে নিচ্ছি। দেন কামিং টু রিয়ালাইজ ফরেন এক্সচেঞ্জ লস, যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ওদের থার্ড শিডিউল অনুযায়ী বলছে যে রিয়ালাইজ ফরেন এক্সচেঞ্জ লসটা অ্যাডমিসিবল হবে। আমাদের অডিট রিপোর্ট থেকে আমরা রিয়ালাইজ ফরেন এক্সচেঞ্জ লসটা বাদ দিচ্ছি। বাদ দিলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টোটাল ইনকাম বিফোর অ্যালাউইং এন্টারটেইনমেন্ট এক্সপেন্স। এখনো কিন্তু আমরা এন্টারটেইনমেন্টটা বাদ দিই না, এন্টারটেইনমেন্টটা কিন্তু সবার শেষে গিয়ে বাদ হবে। সো এন্টারটেইনমেন্টটা কতখানি অ্যালাউবল, যদি আপনার ডিসক্লোজ বিজনেস ইনকাম থাকে, ইনকামের প্রথম 10 লাখের উপর 4% এবং এক্সেস অ্যামাউন্টের উপর 2%। তো এদের অ্যাকচুয়াল এন্টারটেইনমেন্ট এক্সপেন্স ছিল 7,74,000। আমরা এবার দেখি কতখানি অ্যাডমিসিবল হবে। আমরা এটার জন্য একটা অ্যাটাচমেন্ট দিচ্ছি, আলাদা অ্যাটাচমেন্ট ই, সেখানে আমরা দেখাচ্ছি যে এন্টারটেইনমেন্ট সার্চ করার আগে, এটা কিন্তু অবশ্যই আমরা এই ট্যাক্স থেকে নিচ্ছি, আমরা যে ট্যাক্স কম্পোজিশন নিচ্ছি, এন্টারটেইনমেন্ট সার্চ করার আগে আমাদের ইনকাম হচ্ছে 14 কোটি, তাহলে এই 14 কোটির প্রথম 10 লাখের উপর 4% রেটে 40%, এক্সেস অ্যামাউন্টের উপর 2% রেটে আসছে 28 লাখ। অ্যালাউবল এন্টারটেইনমেন্ট আমরা 28,56,000 পর্যন্ত এন্টারটেইনমেন্ট বাবদ খরচ করলে পুরোটা অ্যাডমিসিবল হতো, বাট আমরা মাত্র খরচ করেছি 7,74,000। তো আমরা যা খরচ করেছি পুরোটাই অ্যাডমিসিবল। তো ফাইনালি এন্টারটেইনমেন্টটা বাদ দেওয়ার পরে আমরা এখন পাচ্ছি ইনকাম ফ্রম বিজনেস। এই যে ইনকাম ফ্রম বিজনেস, আমরা যেটা দেখেছিলাম অডিট রিপোর্টের শুরুতে ছিল, আমাদের অপারেশন অনুযায়ী ছিল, মানে অডিট রিপোর্ট অনুযায়ী 9,33,00,000 হচ্ছে বিজনেস ইনকাম, বাট আমাদের আয়কর আইন অনুযায়ী সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 14,10,00,000। এই 14,10,00,000-এর উপর আমরা যখন ট্যাক্স কম্পিটিশন করব, তখন আমাদের মনে রাখতে হবে যে 55 দ্বারায় যে এক্সপেন্সগুলি ডিসঅ্যালাউ হয়েছে সেটার জন্য কিন্তু আমাদেরকে সেপারেটলি রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে, এবং সেটা অন্য কোনো এক্সপেন্সের সাথে অফসেটও হবে না, ক্যারি ফরওয়ার্ডও হবে না। তা আমরা এই জন্য 55 দ্বারায় কতখানি এক্সপেন্স ডিসঅ্যালাউ হয়েছে সেটা একটু বের করবো। যেমন এখানে আমাদের 55 দ্বারাই ডিসঅ্যালাউ হয়েছে অ্যাক্সেস পার্ক ভিজিট, এই যে অ্যাক্সেস পার্ক ভিজিটটা 55 দ্বারাই ডিসঅ্যালাউ হয়েছে। প্রভিশন ফর গ্র্যাচুইটি, গ্র্যাচুইটির প্রভিশনটা 55 দ্বারাই ডিসঅ্যালাউ হয়েছে। কতখানি, গ্র্যাচুইটির প্রভিশন ছিল 48 আর পেমেন্ট হচ্ছে 3,12,000, তাহলে এখানে প্রভিশন 55 দ্বারাই ডিসঅ্যালাউ হচ্ছে 47 লাখ। ডোনেশন, এটা যেহেতু বিজনেস এক্সপেন্স না, ডিসঅ্যালাউ হয়েছে। ওভারসিজ ট্রাভেলিং কোনো ডিসঅ্যালাউ হয়নি, কারণ ওভারসিজ ট্রাভেলিং আমরা যা ক্লেম করেছি পুরোটাই অ্যাডমিসিবল হয়েছে। দেন আসি প্রমোশনাল এক্সপেন্স, আমরা ক্লেম করছিলাম 4 কোটি, কিন্তু আমাদের অ্যাডমিসিবল হয়েছে 60 লাখ, তাহলে প্রমোশনাল এক্সপেন্স ডিসঅ্যালাউ হয়েছে আমাদের 34 লাখ। এন্টারটেইনমেন্ট এক্সপেন্স এখানে আমাদের ডিসঅ্যালাউ হয় নাই, আমরা ক্লেম করছি 7,74,000, অ্যালাউ হয়েছে 7,74,000। সো এন্টারটেইনমেন্ট থেকে কোনো ডিসঅ্যালাউ হয়নি। সো 55 দ্বারা ডিসঅ্যালাউ হয়েছে আমাদের টোটাল 4,29,00,000। এই যে 4,29,00,000 টাকা যে ডিসঅ্যালাউন্স, এটা কোনো লসের সাথে অফসেট করতে পারবো না, এবং এটা কোনো ক্যারি ফরওয়ার্ডও হবে না। এটা যেটা করতে হবে ওই অর্থ বছরের এটার জন্য আমাদের রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। So, এই 14 কোটি থেকে প্রথমে আমি এই 55 দ্বারা যে ডিসঅ্যালাউন্স আছে এটা বাদ দিলাম, বাদ দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9,81,00,000। এখন এই কোম্পানির যদি কোনো প্রিভিয়াস লস অফসেট থাকে বা
ডেপ্রিসিয়েশন, আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন থাকে, ওরা এটা এখন এটার সাথে কি করতে পারবে, অফসেট করতে পারবে। আমাদের যে গিভেন কোম্পানি, এই কোম্পানির 16, 17 এবং 17, 18 অর্থ বছরে ওদের বিজনেস লস থাকার কারণে ডেপ্রিসিয়েশনটা আনঅ্যাবজর্বড ছিল। এখন ওরা কি করছে, ওই আনঅ্যাবজর্বড ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা এসে ওরা এখন সার্চ করবে এই 9,81,00,000 থেকে প্রিভিয়াস 2 বছরে যে ইয়ে ছিল, আনঅ্যাবজর্বড ট্যাক্স ডেপ্রিসিয়েশন ছিল, সেটা ওরা বাদ দিল। বাদ দেওয়ার পরে এখন যেটা ওরা পেল সেটা হচ্ছে ওদের বিজনেস ইনকাম, টোটাল বিজনেস ইনকাম except inadmissible expense under section 55, ওরা পেল 3,98,69,69,000। তো এই বিজনেস ইনকামের উপর ট্যাক্স হবে। বাট আমি আপনাদেরকে প্রথম দিনে বলেছি, আমরা যখন ট্যাক্স কম্পিটিশন করব আমাদের কিন্তু 3 ফোল্ডে ট্যাক্স কম্পিটিশন করতে হবে। প্রথমে রেগুলার ইনকামের উপর ট্যাক্স হবে, দেন হচ্ছে আমার মিনিমাম ট্যাক্সের ইনকামের উপর দেখতে হবে ওটা রেগুলার কত, মিনিমাম ট্যাক্স কত, দুটোর মধ্যে যেটা হায়ার সেটা নিব, এবং সর্বশেষে আমাদের গ্রস রিসিপ্টের মিনিমাম ট্যাক্স দেখতে হবে। তো এদের যে বিজনেস ইনকাম, এদের এই বিজনেস ইনকামের উপর এখানে কোনো মিনিমাম ট্যাক্স আছে, কিছু মিনিমাম ট্যাক্স আছে। সো এটা কিভাবে বুঝবো, ওদের যে সেলসটা হচ্ছে 120 মিলিয়নের মতো সেলস, এই 120 মিলিয়ন সেলস এর মধ্যে কিছু হচ্ছে ওরা উইথ হোল্ডিং এন্টিটির কাছে সেল করেছে, যারা এই টাকাটা দেওয়ার সময় আস্তে ট্যাক্স কাটছে। তো এই যে আমাদের অডিট রিপোর্টের টোটাল যে সেল ছিল আপনার 1205 মিলিয়ন, 120 কোটি টাকা। এই 120 কোটি টাকা ওরা কিভাবে সেল করছে, ওরা 36 কোটি টাকা সেল করছে উইথ হোল্ডিং এন্টিটির কাছে, যারা এই 36 কোটি টাকা সেলস থেকে ট্যাক্স ডিডাক্ট করছে। আর বাকিটা হচ্ছে নন উইথ হোল্ডিং এন্টিটি, যারা হচ্ছে করকর্তন করে। আমি যদি এটা রেশিও ধরি, উইথ হোল্ডিং এন্টিটির কাছে সেল করেছে 30%, 30.4%, এবং নন উইথ হোল্ডিং এন্টিটির কাছে সেল করেছে 69.52%। টোটাল হচ্ছে 100%। তাহলে আমাদের যে ইনকামটা আমরা দেখাচ্ছি, এই ইনকামে 30.48% হচ্ছে মিনিমাম ট্যাক্সের ইনকাম, আর 69.52 হচ্ছে আমাদের রেগুলার ট্যাক্সের ইনকাম। সো এই রেগুলার ট্যাক্সের ইনকামের জন্য আলাদা করে কোনো কনসিডারেশনের দরকার নাই। বাট যেটা আমার মিনিমাম ট্যাক্সের ইনকাম, প্রথমে দেখতে হবে এটা রেগুলার কত এবং উৎসে করকর্তন কত, দুটোর মধ্যে যেটা হায়ার সেটা আমরা নিই। সো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করেছি এটা হচ্ছে বিজনেস ইনকাম। এবার আমরা এটার সাথে নন বিজনেস ইনকাম যেটা আছে, মানে যে হেড ওয়াইজ যে ইনকাম গুলি আছে সেটা নিব। ওদের নন বিজনেস ইনকাম ছিল ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইনকাম। যদি আপনারা মনে করে থাকেন, আমরা শুরুতে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইনকামকে একবার বাদ দিয়েছি প্রফিট বিফোর ট্যাক্স থেকে। এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইনকামটা, এই যে মানে নন বিজনেস ইনকামটা, এটা বেসিক্যালি ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইনকাম হিসেবে আসবে। প্রথমে ছিল ইন্টারেস্ট অফ এফডিআর, ইনভেস্টমেন্ট ইনকাম, আদার ইন্টারেস্ট ইনকাম, সব মিলে ওদের ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইনকাম হচ্ছে আপনার 18.65 মিলিয়ন, মানে 1,86,00,000 লাখ। এখন বিষয় হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে যে ইনকাম গুলি হয় এগুলিও কিন্তু 163 দ্বারা মিনিমাম ট্যাক্সের ইনকাম। এটারও দেখতে হবে রেগুলার ট্যাক্স কত এবং মিনিমাম ট্যাক্স কত। তো ওদের এখন আমরা যদি টোটাল ইনকামটা বলি, একটা হচ্ছে বিজনেস ইনকাম, ট্যাক্সেবল বিজনেস ইনকাম, ওই যে 55 ধারাটা বাদ দিয়ে, ডিসঅ্যালাউন্স বাদ দিয়ে ট্যাক্সেবল বিজনেস ইনকাম হচ্ছে 3,98,00,000, আর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইনকাম হচ্ছে 1 কোটি। তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম ডিউরিং দি পিরিয়ড হচ্ছে ওদের 5,85,00,000। এবার আসি আমরা এদের ট্যাক্স কম্পিটিশন। একটু এই জায়গায় আপনাদেরকে আমি অ্যাটেনশন ড্র করব, একটু মনোযোগ দিবি আমরা এখানে। এদের যে টোটাল ইনকাম 5,85,00,000, এর মধ্যে রেগুলার ইনকাম হচ্ছে 2,77,00,000, আর বাকি যে ইনকাম গুলি আছে এগুলি মিনিমাম ট্যাক্সের ইনকাম। এটাও মিনিমাম ট্যাক্সের ইনকাম সেলস, আবার এটাও মিনিমাম ট্যাক্সের ইনকাম। যেটা রেগুলার ট্যাক্সের ইনকাম, এটার জন্য জাস্ট রেগুলার রেটে আমরা ট্যাক্স বের করবো। হ্যাঁ, তো আমরা জানি কোম্পানির হচ্ছে ট্যাক্স রেট হচ্ছে কত, 27.5%। সো যেটা মিনিমাম ট্যাক্সের ইনকাম না বা রেগুলার ট্যাক্সে আমরা কি করি, নন 163(2) ইনকাম, 163(2) দ্বারা হচ্ছে মিনিমাম ট্যাক্স, আর নন 163 হচ্ছে রেগুলার ট্যাক্স। তাহলে ওদের রেগুলার ট্যাক্সের ইনকাম কত, এই যে 2,77,00,000, এটার উপর 27.5% রেটে ট্যাক্স আসছে 76,22,000। আর এবার যদি আসি আমি মিনিমাম ট্যাক্সের ইনকাম, মিনিমাম ট্যাক্সের ইনকাম ওদের জন্য আসলে এখানে দুইটা, একটা হচ্ছে ওদের সেলস এর এগেনস্টে যে উচ্চকর্তন আছে, আর একটা হচ্ছে ওদের ওই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইনকাম। সো ওদের মিনিমাম ট্যাক্সের ইনকাম হচ্ছে আপনার 3,08,04,000। এই মিনিমাম ট্যাক্সের ইনকামের উপর প্রথমে দেখবো রেগুলার রেটে ট্যাক্স কত। এটা রেগুলার রেটে ট্যাক্স হচ্ছে 27% রেটে
84,71,000। আর এই যে যেটা মিনিমাম ট্যাক্স, সেটার এগেনস্টে হচ্ছে কর কর্তন করা আছে দুই ভাগে। একটা হচ্ছে এই সেলস এর এগেনস্টে কাস্টমার কাটছে, আর ইন্টারেস্টের এগেনস্টে ব্যাংক এবং যারা ইন্টারেস্ট পেমেন্ট করেছে ওরা কেটেছে। কত টাকা ট্যাক্স কাটছে? 1,41,00,000 টাকা ট্যাক্স কাটছে। এই যে এটা টোটাল একটা ব্রেকডাউন, হ্যাঁ, দুই জায়গায় ছিল। একটা হচ্ছে এআইটি কাটা, আর একটা হচ্ছে কাস্টমার কাছে, আর একটা হচ্ছে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কাছে। টোটাল কত কেটেছে? 1,41,00,000। দেন এই 3 কোটি টাকার রেগুলার ট্যাক্স হচ্ছে 84, আর মিনিমাম ট্যাক্স হচ্ছে 1,41,41,000। তাহলে এই টাকার জন্য ট্যাক্স লাইবিলিটি কোনটা হবে? রেগুলার মিনিমামের মধ্যে যেহেতু মিনিমাম ট্যাক্সটা হায়ার, সো এই মিনিমাম ট্যাক্সের ইনকামের জন্য ট্যাক্স লাইবিলিটি হবে 1,41,00,000। বুঝা যাচ্ছে? তাহলে আমি যদি বলি টোটাল ট্যাক্স লাইবিলিটি কত, রেগুলার ট্যাক্সের ইনকামের জন্য হচ্ছে 76 লাখ, মিনিমাম ট্যাক্সের ইনকামের জন্য হচ্ছে আপনার 1,41,00,000। তাহলে ওদের টোটাল ট্যাক্স লাইবিলিটি হচ্ছে আপনার 2,17,79,000। ট্যাক্সটা আসলে এই জায়গায় শেষ হয়ে গেলে ভালো হতো, বাট আয়কর হয় না, আরেকটু কমপ্লেক্স। ও বলছে যে তোমার যদি লসও হয়ে থাকে, ধরেন যার ইনকাম নাই, যার কোনো সেলস মানে যার সেলস এর এগেনস্টে উচ্চ কোনো কর্তন নাই, আবার লসও হয়েছে, তার কিন্তু কোনো রেগুলার ট্যাক্স আসবে না। কিন্তু তার একটা জিনিস আসবে, সেটা হচ্ছে গ্রস রিসিপ্টের মিনিমাম ট্যাক্স। এখানে একটু আপনাদেরকে বলে রাখি, গ্রস রিসিপ্টের মিনিমাম ট্যাক্সকে আমরা অনেকে টার্নওভার ট্যাক্স বলি। টার্নওভার ট্যাক্স আর গ্রস রিসিপ্টের মিনিমাম ট্যাক্স কিন্তু এক জিনিস না। টার্নওভার বলতে আমরা আসলে বেসিক্যালি যেটা বুঝাই সেটা হচ্ছে সেলস, আর গ্রস রিসিপ্ট হচ্ছে আসলে গ্রস প্রাপ্তি। প্রাপ্তিটা হচ্ছে আমরা যেটা সেলস করছি, সেলস থেকে যে কালেকশন হয়, এটা ব্যাংকিং চ্যানেলও হইতে পারে, ক্যাশও হইতে পারে। আমরা বিক্রি করে যে টাকাটা পাই সেটা হচ্ছে আমার প্রাপ্তি। আর গ্রস রিসিপ্ট যখন বলছি, তখন যে শুধুমাত্র বিক্রি হতে প্রাপ্ত তা না, আমার বিক্রি হতে প্রাপ্তের সাথে অন্যান্য খাতের যতগুলি আয় আছে সব যোগ হবে, সব যোগ হয়ে আমরা পাবো আমাদের গ্রস রিসিপ্ট। আর এই 2025-এর ফাইন্যান্স অর্ডিন্যান্স অনুযায়ী গ্রস রিসিপ্টের মিনিমাম ট্যাক্স এখন কত পার্সেন্ট? 1%। সো গ্রস রিসিপ্ট আমরা আসলে কিভাবে বের করবো? প্রথমে আনবো রিসিপ্ট ফ্রম সেলস, সেটা হবে ওপেনিং রিসিভেবল প্লাস হচ্ছে রেভিনিউ, বা ওই যে যেটাকে আমরা বলছি টার্নওভার বা নেট সেলস ডিউরিং দি পিরিয়ড লেস ক্লোজিং রিসিভেবল। আমরা পাবো হচ্ছে কালেকশন ডিউরিং দি পিরিয়ড, মানে সেলস কালেকশন ডিউরিং দি পিরিয়ড, এর সাথে আমাদের অন্যান্য খাতের আয় যোগ করলে আমরা পাবো গ্রস রিসিপ্ট। সেই গ্রস রিসিপ্টের 1% হবে আমাদের গ্রস রিসিপ্টের মিনিমাম ট্যাক্স। তো আমরা যে অডিট রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখানে এই যে রেভিনিউর সাথে আমরা কি অ্যাডজাস্ট করব? আমাদের যে রিসিভেবল ছিল ওপেনিং এবং ক্লোজিং রিসিভেবল, এটা হচ্ছে আমাদের ওপেনিং রিসিভেবল, এটা যোগ করছি আমাদের রেভিনিউর সাথে, এবং আমাদের যে ক্লোজিং রিসিভেবল যেটা, সেটা আমরা বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা আসলে আমাদের কালেকশন প্রসেসটা বের করেছি, এবং এটার সাথে অন্যান্য যে ইনকাম গুলি আছে সেটা যোগ করে টোটাল গ্রস রিসিপ্ট, এবং অ্যাকর্ডিংলি আমাদের গ্রস রিসিপ্টের মিনিমাম ট্যাক্স আসে। তো আমাদের ইনকামের উপর ট্যাক্স হচ্ছে 2 কোটি, আর গ্রস রিসিপ্টের উপর ট্যাক্স হচ্ছে 1 কোটি। সো যেহেতু আমাদের ইনকামের ট্যাক্সটা বেশি, এজন্য আমাদের ট্যাক্স লায়াবিলিটি হবে এটা। তো যদি এদের গ্রস রিসিপ্ট, ধরেন ওদের যদি বিজনেস লস হতো এবং উচ্চ কর্তন করা না থাকতো, তাহলে ওদের জন্য ট্যাক্স লায়াবিলিটিটা হতো গ্রস রিসিপ্টের মিনিমাম ট্যাক্স। তো ওদের জন্য যেহেতু রেগুলার ট্যাক্সটাই বেশি, তো রেগুলার ট্যাক্সটাই আসবে। তো ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 2,17,00,000 টাকা। এই যে এখানে এই পর্যায়ে এসে আমরা এবার কি করব? ওই যে একটু যদি আমরা মনে করে থাকি যে আমরা 55 দ্বারা যে ডিসঅ্যালাউন্স ছিল সেটাকে আগেই বাদ দিচ্ছি, বলছি আমার লস হোক লাভ হোক যাই হোক এটার উপর রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। এই পর্যায়ে এসে আমরা সব শেষে এই 4,29,00,000-এর উপর এই কোম্পানির যে রেগুলার রেট 27.5% ট্যাক্স লায়াবিলিটি আন্ডার সেকশন 56, এটা সর্বশেষ এসে আমরা যোগ করে দিব। এটা যোগ করে দিলে আমরা পেয়ে যাব এই 4,27,% যোগ করলে আমরা পাবো টোটাল ট্যাক্স লায়াবিলিটি। সো ফাইনালি আমরা পাচ্ছি এবিসি লিমিটেডের টোটাল ট্যাক্স পেয়েবল লাইবিলিটি, হ্যাঁ, 3,35,00,000। সো এদের যে টোটাল ট্যাক্স লাইবিলিটি, এখান থেকে কিন্তু অলরেডি ওদের ট্যাক্স পেমেন্ট করা আছে। কোথায় কোথায় আছে যদি মনে করে দেখেন, কাস্টমাররা ওদের সেলস এর এগেনস্টে 1,29,00,000 টাকা পেমেন্ট করেছে, এফডিআর এর এগেনস্টে ইন্টারেস্টের এগেনস্টে পেমেন্ট করা ছিল 18 লাখ। তাহলে ওর এখানে মিনিমাম ট্যাক্স ছিল, মানে অলরেডি মিনিমাম ট্যাক্স পেমেন্ট ছিল 1,41,00,000। আর ওদের যে ইম্পোর্ট আছে, ওই ইম্পোর্টের এগেনস্টে র ম্যাটেরিয়ালের ইম্পোর্টের এগেনস্টে এআইটি কাটা আছে 2,78,00,000। তার মানে ওর টোটাল ট্যাক্স পেমেন্ট আছে 4 কোটি।
দিতে হতো কত 3,35,00,000, বা টোটাল অলরেডি ট্যাক্স পেমেন্ট করেছে 4,20,00,000। তাহলে ওদের কিন্তু রিটার্নের সাথে কোনো ট্যাক্স দিতে হবে না, বরং ওদের ট্যাক্সের রিফান্ড ক্রিয়েট হয়েছে, যেটা ওরা সামনের বছরগুলিতে ট্যাক্স পেয়েবলের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। আচ্ছা, আপনাদেরকে এখানে একটু বলি, এবার 163 ধারা তো পুরাটাই রিরাইট হয়েছে, নতুন করে আসছে, সেখানে একটা মেজর একটা চেঞ্জেস আসছে করদাতাদের জন্য। সেখানে বলছে যদি কোনো করদাতা রেগুলার ট্যাক্স থেকে মিনিমাম ট্যাক্সটা বেশি হয়ে যায়, তাহলে এক্সেস মিনিমাম ট্যাক্সটা ওই বছরের ট্যাক্স পেয়েবল হবে, কিন্তু এক্সেস যে মিনিমাম ট্যাক্স সেটা উনি পরবর্তীতে রিফান্ড নিতে পারবে। ধরেন কোনো কারণে এদের যদি কোনো রেগুলার ট্যাক্স না থাকে, ওদের একটাই আছে, সেটা হচ্ছে পুরোটাই মিনিমাম ট্যাক্স, এবং ওদের মিনিমাম ট্যাক্সের উপর রেগুলার ট্যাক্স আসছে 84,00,000, আর ওরা হচ্ছে কর্তন করা আছে 14,00,000। তো ওদের কিন্তু ট্যাক্স লাইবিলিটি হতো সেই ক্ষেত্রে 14,00,000, এবং ওদের গ্রস রিসিপ্টও যেহেতু কম, ওদের ট্যাক্স লাইবিলিটি 14,00,000 আসতো। তো যদিও এদের ট্যাক্স লাইবিলিটি 14,00,000 এবং অন্য যদি কোনো ট্যাক্স না থাকে, সেক্ষেত্রে আমরা ওদের যে এক্সেস ট্যাক্স পেমেন্ট আছে যেটা 56,85,000, সেটা কিন্তু আমরা সামনের বছর কি করতে পারতাম, ক্যারি ফরওয়ার্ড করতে পারতাম। এটা একটু আপনারা মাথায় রাখবেন। আর আমাদের এখানে গিভেন কেসে যেহেতু বেশি আছে, সো আমরা অটোমেটিক এখানে রিফান্ড ক্রিয়েট হচ্ছে। সো আমরা এই রিফান্ড গুলি কিন্তু, আমি যেটা বলছি যে আপনি প্রিভিয়াস পিরিয়ডেরও যদি কোনো রিফান্ড লস থাকে, সেটা একসাথে আপনি দেখিয়ে দিবেন, এতে করে পরবর্তী বছর ট্যাক্স কম্পিটিশনটা ইজিয়ার হবে। আমাদের এই কোম্পানির এই 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারে 84,23,000 যেমন রিফান্ড আছে, তাছাড়াও পূর্ববর্তী বছরগুলি রিফান্ড আছে। এই পর্যন্ত মানে 6,34,00,000 টাকার অলরেডি ওদের রিফান্ড আছে, যেটা আমরা রিটার্নের সাথে দেখাতে পারি। সো দিস ইজ অল অ্যাবাউট ট্যাক্স কম্পিটিশন। আপনারা এইভাবে আসলে ট্যাক্স কম্পিটিশনটা করতে পারেন। ট্যাক্স কম্পিটিশনটা করার পরে আপনারা আসলে রিটার্ন প্রিপারেশনটা করবেন। রিটার্ন প্রিপারেশন আসলে খুব একটা জটিল কাজ না, যে বা যারা হচ্ছে কম্পিটিশন করতে পারবেন এবং লিটারেট হইলে আসলে আমরা ট্যাক্স রিটার্ন ফাইল প্রিপেয়ার করতে পারি। আমি আপনাদেরকে একটু দেখাই। তো এইবার আমাদের এনবিআর এর যে সার্কুলার, সেখানে বলা হচ্ছে ব্যক্তি শ্রেণীর করদাতা 5টা টাইপ ছাড়া সমস্ত ব্যক্তি শ্রেণীর করদাতা অনলাইন রিটার্ন ফাইলিং করবে। আর ব্যক্তি শ্রেণীর করদাতা ছাড়া অন্যান্য যে করদাতা আছে, সবাইকে কিন্তু কি করতে হবে, সবাইকে আগের মতোই পেপার রিটার্ন সাবমিট করতে হবে। আমাদের যে করদাতা, উনি যেহেতু কোম্পানি, ওনাকে আগের মতোই পেপার রিটার্ন সাবমিট করতে হবে, এবং পেপার রিটার্নের ক্ষেত্রে আমরা আপডেটেড যে ফর্মটা আছে সেটা ইউজ করতে পারি। সো এটা যেহেতু কোম্পানি, আমরা কোম্পানির জন্য 2023-এর আইন হয়ে যাওয়ার পরে যে আইটি 11 গ আসছে, তো আইটি 11 গটা আমরা কোম্পানির জন্য ফিল আপ করবো। প্রথম যে পেজ সেটা আসলে ইনফরমেশন পেজ। শুরুতে কোম্পানির নাম লিখবেন, কোম্পানির টিম, কোম্পানির বিন থাকলে বিন তো অবশ্যই থাকবে, বিনটা দিবেন। কোম্পানির অডিট রিপোর্টে যে ডিবিসি নাম্বারটা থাকবে, ওই ডিবিসি নাম্বারটা এখানে 4 নম্বরে দিবেন। 5 নম্বরে আপনারা অবশ্যই কোম্পানির সার্কেল এবং জোন চেক করে সার্কেল এবং জোনটা ঠিক মতো লিখবেন। অনেক কোম্পানির কিন্তু সার্কেল এবং জোন চেঞ্জ হয়েছে। আপনারা সোনালী ব্যাংকের ই রিটার্নের ওই ট্যাক্স পেমেন্টের ওইখানে টিম দিয়ে সার্চ দিলে দেখবেন যে ওর আসলে এখন সার্কেল কোথায় আছে, পেমেন্ট কিংবা হচ্ছে ওর কি বলে জোন কত আছে, কিংবা এই চালানে গিয়েও টিম দিয়ে সার্চ করলে আপনি চালানের মধ্যে দেখবেন যে ওর এই মুহূর্তে সার্কেল এবং এই কোম্পানি সার্কেল এবং জোন কত আছে। অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো প্রিভিয়াস সার্কেলেই জমা দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি সার্কেলটা চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে চেক করে নিতে পারেন আপনার সার্কেল ঠিকঠাক মতো আছে কিনা। অবশ্যই নিজে যে সার্কেল, ওই কোম্পানির যে কনসার্ন সার্কেলের রিটার্নটা ফাইল করবেন। রিটার্নটা কিভাবে সাবমিট করছেন সেটা মেনশন করতে হবে। আপনি যদি অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে জমা দেন, আপনার রিটার্নটা ইউনিভার্সাল সেলফ রিটার্ন হবে। বাট আপনি যদি অ্যাসেসমেন্ট ইয়ারের পরে রিটার্নটা সাবমিট করেন, সেটা নরমাল হবে। আমরা যেমন এখন 24-25 ইনকাম ইয়ারের জন্য রিটার্নটা সাবমিট করছি, আমাদের 24-25 ইনকাম ইয়ারের অ্যাসেসমেন্ট ইয়ারটা শেষ হবে 2026-এর 30শে জুন। কোনো কোম্পানি শ্রেণীর করদাতা যদি 2026-এর 30শে জুনের পরে রিটার্ন সাবমিট করে, তাহলে সেটা কিন্তু নর্মাল রিটার্ন হিসেবে পরিগণিত হবে। দেন আপনি এখানে অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার দিবেন, এরপর ওনার স্ট্যাটাস, অ্যাড্রেসটা ঠিকঠাক মতো দিবেন। ট্যাক্স অফিসকে ভ্রান্ত ভুল অ্যাড্রেস দিলে করদাতার নিজেরই ক্ষতি হবে, কারণ উনি হয়তো একটা অ্যাসেসমেন্টের নোটিশ দিল, আপনি রেসপন্স করলেন না, দেন বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট অর্ডার করলো, ডিমান্ড নোটিশ দিল, আপনি পাননি। পরবর্তীতে যখন ব্যাংকটা ফ্রিজ হয়ে যায়, দেন করদাতার গিয়ে হুঁশ হয়
যে এটা মনে হয় ট্যাক্স অফিস থেকে আসছে, এবং উনি দেন ট্যাক্স অফিসে যোগাযোগ করে, ততক্ষণে কিন্তু সবকিছু শেষ হয়ে গেছে, মানে অর্ডার অলরেডি সাইন হয়ে গেছে, আপনার আর কিছু করার নেই। তো অবশ্যই আপনার যে কারেন্ট রেজিস্টার্ড অ্যাড্রেস আছে সেটা দিবেন, এবং ট্যাক্স অফিসে নিয়মিত যোগাযোগ করতে হবে। এমনিতেই কোম্পানি শ্রেণীর করদাতাদের কোয়ার্টারলি উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়, ওনারা সার্কেলে যান, কোনো নোটিশ থাকলে অ্যাকর্ডিংলি ওনারা সেটা দেখবেন এবং কমিউনিকেট করবেন। এখানে বিজনেসের টাইপ কি সেটা আপনি দিবেন, ফোন নাম্বার, মোবাইল নাম্বার প্রয়োজন বোধে আপনি ঠিকঠাক মতো দিবেন। নেচার অফ বিজনেস এটা লোকাল না এক্সপোর্ট ওরিয়েন্টেড সেটা দিবেন। এক্সপোর্ট ওরিয়েন্টেড হলে একটা যেটা সুবিধা আছে যে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি ট্যাক্সের রেট হচ্ছে 12%। যে এক্সপোর্ট ওরিয়েন্টেড হলে এখানে ঠিক করতে হবে। ইনকর্পোরেশন নাম্বারটা দিবেন, ইনকর্পোরেশন ডেট দিবেন। রিটার্নের সাথে আপনার কোনো ট্রান্সফার প্রাইসিং রিটার্ন সাবমিট করতে হবে কিনা, বলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। আর ট্রান্সফার প্রাইসিং রিটার্নটা হয় যদি কোনো কোম্পানি ফরেন রিলেটেড কোম্পানির সাথে 3 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়, তখন রিটার্নের পাশাপাশি আয়কর আইনে 238 ধারা একটা ট্রান্সফার প্রাইসিং রিটার্নও সাবমিট করতে হয়। দেন এটা হচ্ছে ইনিশিয়াল পেজ। এরপরে সেকেন্ড পেজ যেটা, সেখানে আসলে বেসিক্যালি থাকবে স্টেটমেন্ট অফ ইনকাম অ্যান্ড ট্যাক্স ডিউরিং দ্য ইনকাম ইয়ার। এখানে কোন পিরিয়ড এবং তিনটা লিখবে। সো আমাদের যে গিভেন কেস, সেখানে দুটো খাতের দুইটা হেডের ইনকাম ছিল, একটা ছিল ওনাদের ইনকাম ফ্রম বিজনেস, আর একটা ছিল ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আমি যদি আপনাদেরকে দেখাই, তো আমাদের একটা ছিল ইনকাম ফ্রম বিজনেস, আর একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইনকাম। তো আমরা দুটোই এখানে দেখাচ্ছি, দিয়ে আমরা পাচ্ছি টোটাল ইনকাম। এরপরে হচ্ছে আমাদের যে টোটাল ট্যাক্সটা, এটা হচ্ছে আমাদের ওই যে রেগুলার ট্যাক্সটা। এটা কোন ট্যাক্স আমি যদি আপনাদের দেখাই, এই ট্যাক্সটা হচ্ছে এদের ইনকামের উপর যে ট্যাক্সটা, এই ট্যাক্সটা আমরা দিলাম। এই এটা পরে আসবে আমাদের রেগুলার ট্যাক্সের পরে আমাদের আসবে গ্রস রিসিপ্টের মিনিমাম ট্যাক্স, সরি, এটা হচ্ছে আমাদের গ্রস ট্যাক্স। এটার সাথে হচ্ছে আমাদের উচ্চ কর্তনের যে ট্যাক্সটা, উচ্চ কর্তন আছে 1,41,00,000, 1,41,00,000 আমরা এখানে দিলাম। দেন টার্ন ওভার ট্যাক্স, যদিও আয়কর আইন এটাকে টার্ন ওভার ট্যাক্স বলছে, এটা বেসিক্যালি গ্রস রিসিপ্টের ট্যাক্স। আমাদের গ্রস রিসিপ্টের ট্যাক্স হচ্ছে 110 মিলিয়ন। সো আমাদের ফাইনালি যদি আমরা বলি ট্যাক্স পেয়েবল, এটা হচ্ছে আমাদের রেগুলার ট্যাক্স, মিনিমাম ট্যাক্স এবং টার্নওভার ট্যাক্স, তিনটের মধ্যে যেটা হায়ার সেটা। আমাদের মানে এখানে ট্যাক্স লাইবিলিটি হচ্ছে 2,17,00,000। ডিলে ইন্টারেস্ট, এটা আদার যদি কোনো কিছু থাকে, এটা আমরা যেটা করছি যে 56 দ্বারা আলাদা করে যে ট্যাক্সটা দিচ্ছি সেটা এখানে আমরা অ্যাড করে দিচ্ছি। সো এখানে 56 দ্বারা আমাদের ট্যাক্স যেটা ছিল সেটা এখানে আসলো আলাদা, এটা আমরা আলাদা করে দিচ্ছি। দিলে আমাদের টোটাল ট্যাক্স পেয়েবল আসছে 3,35,00,000। তো আমাদের টোটাল ট্যাক্স পেয়েবল হচ্ছে 3,35,00,000। তারপরে আমি যদি ট্যাক্স পেমেন্টে আসি, আমাদের দুটো ট্যাক্স পেমেন্ট ছিল, একটা হচ্ছে ট্যাক্স ডিডাকশন, আর একটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট। একটা হচ্ছে আমাদের এই যে উচ্ছে কর কর্তন ছিল আমাদের, আর হচ্ছে এই যে এটা হচ্ছে উচ্চ কর কর্তন, আর একটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট। তো আমরা দেখালে আমাদের যেটা দেখাচ্ছে টোটাল ট্যাক্স পেমেন্ট কিন্তু ট্যাক্স লাইবিলিটি থেকে বেশি, তার মানে আমাদের ট্যাক্স রিফান্ড ক্রিয়েট হয়েছে 84,00,000। দেন কামিং টু নেক্সট পিস অফ ইনফরমেশন, এখানে বেসিক্যালি হচ্ছে আপনার যদি কোনো এক্সাম্পশন থাকে, তাহলে আপনি কোন আয়কর আইনের কোন ধারা অনুযায়ী এক্সাম্পশন পাচ্ছেন বা কোন এসআর অনুযায়ী এক্সাম্পশন পাচ্ছেন সেটা আপনি এখানে মেনশন করবেন, এবং বেনিফিট পেলে কতখানি আপনি বেনিফিট পেয়েছেন সেটা এখানে মেনশন করবেন। এন্ড কামিং টু নেক্সট পেজ, এরপরে যেটা এখানে থাকবে, এটা কিন্তু খুব একটা ভাইটাল ইনফরমেশন। ওই কোম্পানির কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ নেম। আপনার অডিট রিপোর্টে যেই ব্যাংকের নাম থাকবে, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস থাকবে, সেটা অবশ্যই এখানে আপনি দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনার কোম্পানির যে শেয়ার হোল্ডার ডিরেক্টর যারা থাকবে, প্রত্যেকের নাম এবং তাদের শেয়ার হোল্ডিং পজিশন এবং টিমটা আপনাকে এখানে মেনশন করতে হবে। এবং অনেক সময় কোম্পানির ওনার আরেকটা কোম্পানি হতে পারে, সেক্ষেত্রে একটা কোম্পানিতে যদি আরেকটা কোম্পানির কোনো ওনারশিপ থাকে, ওই কোম্পানির নাম, টিম এবং ওই কোম্পানির টাইপটা দিতে হবে। দেন কামিং টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা আপনি অ্যাজ পার অডিটেড অ্যাকাউন্টস অনুযায়ী এখানে ফিল আপ করবেন, এটা নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নাই। একটা হচ্ছে আপনার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ব্যালেন্স শিট।
এটা আপনি এই যে অডিটেড অ্যাকাউন্ট যেটা আছে অডিটেড অ্যাকাউন্টস থেকে দিবেন। এইটা হচ্ছে একমাত্র পেজ যে পেজে আসলে করদাতার সাইন হবে। সাইনিংটা অবশ্যই অথরাইজ পারসন দিবেন। তো অথরাইজ পারসন ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান, ডিরেক্টর অথবা হেড অফ ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্ট যে কোনো কেউ হতে পারে। আমাদের আয়কর আইনে সেকশন 54 দ্বারায় বলা আছে যে কে অথরাইজ পারসন হবে। তো ওইখান থেকে যিনি অথরাইজ পারসন হবে ওনার নাম, ওনার ডেজিগনেশন দিয়ে ওনার সিগনেচার দিয়ে দিবে। আর রিটার্নের সাথে কি কি স্টেটমেন্ট জমা দেওয়া হচ্ছে সেটা কিন্তু উপরে আপনাকে মেনশন করতে হবে। আমরা যেমন রিটার্নের সাথে ট্যাক্স কম্পিটিশন আলাদা করে দিচ্ছি, অডিট রিপোর্ট দিচ্ছি, ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছি, ট্যাক্স ডিডাকশন এবং পেমেন্ট ডকুমেন্ট দিচ্ছি, এটা আমাদের এখানে মেনশন করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। অ্যাকনোলেজমেন্টে করদাতার কোনো ধরনের সিগনেচার হবে না। করদাতা এখানে শুধু অ্যাসেসমেন্ট ইয়ার, টাইম লিখবে, দেন হচ্ছে কোম্পানির নাম, কোম্পানির টিম, সার্কেল, জোন, কত টাকা ইনকাম ছিল এবং ট্যাক্স কত পেমেন্ট হয়েছে এটা দিবে। আর এটার সাথে হচ্ছে কম্পিটিশনটা দিবে। সো এইভাবেই হচ্ছে বেসিক্যালি আপনারা রিটার্নটা প্রিপেয়ার করবেন। আই হোপ মোটামুটি আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আর এরপরে আমি যদি আমাদের বাকি আলোচনায় আসি, তো আমরা যেটা বলেছি কোম্পানিকে অবশ্যই রিটার্নটা সাবমিট করতে হবে ট্যাক্স ডে এর মধ্যে। মানে যদি জুন এন্ডিং হয় তাহলে 15ই মার্চের মধ্যে, আর যদি ডিসেম্বর এন্ডিং হয় তাহলে এই যে 15ই সেপ্টেম্বরের মধ্যে রিটার্নটা সাবমিট করতে হবে। কোম্পানি শ্রেণীর করদাতারা কিন্তু টাইম এক্সটেনশনের কোনো সুযোগ নেই, যেখানে ব্যক্তি শ্রেণীর করদাতা হয়তো 30শে নভেম্বর পরে 3 মাস টাইম এক্সটেন্ড করতে পারবে, বাট কোম্পানির ক্ষেত্রে কোনো ধরনের টাইম এক্সটেনশনের সুযোগ নাই। এবং কোনো কোম্পানি যদি ওর ট্যাক্স ডের পরে রিটার্ন সাবমিট করে তাহলে ওর কোনো ধরনের এক্সাম্পশন পাবে না, এবং সেই সাথে কি করতে হবে, ডিলে ইন্টারেস্ট ওনাকে পেমেন্ট করতে হবে। সো একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি যদি ওর যে ট্যাক্স ডে আছে ওই ট্যাক্স ডেতে রিটার্ন সাবমিট না করে তাহলে কিন্তু ও আর এক্সাম্পশন পাবে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি 100%, এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি যে 12% ট্যাক্স রেট এটা এনজয় করতে হলে অবশ্যই অবশ্যই কি করতে হবে, ট্যাক্স ডে এর মধ্যে মানে 15 মাসের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে। আর যত পরে রিটার্নটা সাবমিট হবে ট্যাক্স ডে এর পরে যে ট্যাক্স লাইবিলিটি থাকবে ওই ট্যাক্স লাইবিলিটির সাথে মান্থলি 2% সিম্পল ইন্টারেস্ট হবে ম্যাক্সিমাম 24 মান্থের জন্য। আর কোনো কোম্পানি যদি একদমই রিটার্ন ফাইল না করে সেক্ষেত্রে ওনার যে লাস্ট অ্যাসেস, রেগুলার তো ট্যাক্স দিতে হবে, সেই সাথে সাথে লাস্ট অ্যাসেস্ট ইনকামের 50% পর্যন্ত একটা পেনাল্টি ইম্পোজ করতে পারে। কোনো কোম্পানি রিটার্ন ফাইল করার পরে যদি মনে করে যে এখানে কোনো ধরনের মিস্টেক হয়েছে সেক্ষেত্রে একটা রিটার্ন অ্যাপ্লিকেশন দিয়ে একটা অ্যামেন্ডেড রিটার্ন সাবমিট করতে পারে। অ্যামেন্ডেড রিটার্ন সাবমিশনের সময়সীমা আছে। সময়সীমা হচ্ছে আপনি যেদিন রিটার্নটা সাবমিট করেছেন তার পরবর্তী 180 দিনের মধ্যে রিটার্নটা সাবমিট করতে হবে। তবে কোনো কারণে যদি রিটার্নটা অডিটের জন্য নির্বাচিত হয় সেক্ষেত্রে আর আপনি অ্যামেন্ডেড রিটার্নটা সাবমিট করতে পারবেন না। So thank you everyone. Thank you for your patient sharing. The floor is open for you all. আপনাদের কারো কোনো কোয়েরি থাকলে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম একটা আসসালাম। কোশ্চেন ছিল। আচ্ছা, আমরা তো ওই যে সোর্স ট্যাক্স যদি না দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে তো আমাদের ওই এক্সপেন্সটা এলাও হবে না। তো জি, এটা কি এই কম্পিটিশনে কোথাও দেখাতে হবে? করদাতা যদি অনেস্ট হয়, উচিত হবে করদাতা সেটা মানে দেখিয়ে দেয়া। সাধারণত করদাতারা নন ডিডাকশনের কারণে ডিসঅ্যালাউন্স অ্যাড করে না, উচিত হচ্ছে সেটা সাথে সাথেই করে দেয়া, তাইলে আর ট্যাক্স অফিসের জন্য ঝামেলা হয় না। সো আপনি যদি মনে করেন স্বপ্রণোদিত হয়ে আপনি এটা করবেন তাহলে আপনি করতে পারেন। আর একটা অপশন আপনি করতে পারেন, কারণ কোনো এক্সপেন্সের এগেইনস্ট আর সোর্সে ট্যাক্স ডিডাক্ট না করলে আপনার যেটা হবে যে ওই এক্সপেন্সটা ডিসঅ্যালাউ হবে, ওইটার উপর 27.5% রেটে ট্যাক্স হবে। আর আপনি যদি টিডিএসটা জমা দিয়ে দেন তাহলে দেখবেন আপনার পেনাল্টি কম হয়। বুঝছেন, ধরেন এটা যদি কোনো একটা সাপ্লাই হয়, সাপ্লাই টিডিএস হচ্ছে 5%, আপনি 5% দিলেন আর সাথে যদি মান্থলি 2% করে ডেইলি ইন্টারেস্টও দেন আপনার কিন্তু আসলে খরচ কম হবে। তো যেখানে ট্যাক্সের ডিডাকশন হয়নি, ট্যাক্স কম্পিটিশনের সময় আপনি আইডেন্টিফাই করতে পারছেন, সেখানে আপনি ওইটাকে এক্সপেন্স হিসেবে ডিসঅ্যালাউ না করে আপনি
বরং হচ্ছে টিডিএসটা জমা দিয়ে দেন। আমারটা এটা তো সার্ভিসের এগেনস্টে তো 10% হবে, ওটা কি তো সেক্ষেত্রে 10% জমা 10% দিয়ে দেবো যদি নাকি? আপনি 10% উইথ ডিলে ইন্টারেস্ট জমা দেন, তাও তো আপনার কম আসবে না? জি। তাও তো আপনার 27.5% আসবে না। সো আমরা যেহেতু ট্যাক্স প্ল্যানিং এর কথা বলছি, প্ল্যানিং ওয়াইজ যেটা করা উচিত ওটাকে ডিসঅ্যালাউ না করে ওইটা টিডিএসটা জমা দিয়ে দেওয়া উচিত, তাহলে আপনার কোম্পানি সেভ হবে। আমরা যদি লোয়ার রেটে ট্যাক্স জমা দিই তাহলে কি কোনো ইয়ে হবে, বেনিফিট পাওয়া যাবে? লোয়ার রেট বলতে? মানে 5% দিয়ে দিলাম। 5% তো আপনি তো টিডিএস কাটবেন অ্যাপ্লিকেবল রেটে। আপনি জি। যদি সার্ভিস নেন, সার্ভিস নিয়ে তো আর 5% রেটে কাটতে পারবেন না, তাহলে জি। এটা আপনার সার্ভিস মানে সাপ্লাই হিসেবে ট্রিট হবে আর কি, অ্যাপ্লিকেবল রেটে কাটতে হবে। ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা এরকম যে ওই এক্সপেন্স কাভার করার জন্য ফরেন রেমিটেন্স দিয়ে এটাকে কাভার করা হয়েছে, এটা আসলে রিয়েল এক্সপেন্ডিচার না, মানে রিয়েল সার্ভিস প্রোভাইড করা হয়নি। সেক্ষেত্রে actually আপনার উচিত হবে টিডিএস বিডিএস ঠিকঠাক মতো দিয়ে জমা দেন। দিতে। আপনি ওটাকে সাপ্লাই মানে এটা তো একটা আনইথিক্যাল কাইন্ড অফ থিং, আই ক্যান নট প্রেসক্রাইব ইট ইন আ ফর্মাল চ্যানেল। হ্যাঁ, জি। সো ইটস আ ডিফারেন্ট কেস, বাট মানে কোনো কিছু এক্সপেন্স হিসেবে ক্লেম করলে সেটা টিডিএস বিডিএস দুইটাই কাটা উচিত। এটা থ্যাংক ইউ। অ্যাপ্লিকেবল। থ্যাংক ইউ ভেরি মাচ। জি। আপনাদের আর অন্য কারো কোনো যদি কোয়েরি না থাকে আমরা আজকে এখানে রাখতে পারি। তো আমার মনে হয় আর কারো কোনো কোয়েরি নাই। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ইউর patience sharing once again. See you in next session. Allah Hafiz. জাজাকাল্লাহ খাইর।